সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি খুবই সাদামাটা একটা বিষয় এবং প্রাত্যহিক বিষয়, সেটা হচ্ছে দাম্পত্য সম্পর্ক। দাম্পত্য সম্পর্কে তো আমরা একসময় না একসময় সবাই ঢুকি। আমরা ছোটবেলা থেকে হয়তো এক ধরনের অভিজ্ঞতা নিয়ে বড় হই, কিন্তু দাম্পত্য সম্পর্কের অভিজ্ঞতাটি একদমই আলাদা একটা অভিজ্ঞতা। আর ইন্টারেস্টিংলি এই যে অভিজ্ঞতাটা কি হবে, কেমন হবে, বা এই অভিজ্ঞতাটার ভেতর দিয়ে আমি যখন যাব তখন আমার কি কোনো প্রস্তুতি দরকার? আমাকে কি মানে ম্যারিটাল রিলেশনশিপ বা প্রি ম্যারিটাল কোনো প্রস্তুতি আমাকে দেওয়া হয়? ম্যারিটাল রিলেশনশিপ চালানোর জন্য আমার কোনো প্রস্তুতি কি আসলেও থাকে? সেইটা আসলে আমরা ভাবি না। বিশেষ করে বাংলাদেশের মতন দেশে আমাদের এখনও ভাবনাগুলো বোধহয় ভাবা শুরু হয়নি, কিন্তু ভাবা দরকার। তো এই যে আমাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে যে একটা টানাপোড়েন আমরা শুনতে পাই, আমাদের অনেক ফোনও আসে এবং আমাদের কাছে মানুষ সেবা যখন নিতে আসে, তখন ঘুরে ফিরে ওই তাদের দাম্পত্য সম্পর্ক বা তাদের বেড়ে ওঠার সময় যে তাদের বাবা মা দাম্পত্য সম্পর্ক, এগুলোর কিন্তু চলে আসে এবং সেটিরই কিছু প্রভাব আমরা কিন্তু দেখি তাদের বর্তমান জীবনেও কিছুটা পড়ছে। তো সেই যে আমাদের মানে ফেলে আসা দিনগুলো, যেখানে আমরা বড় হওয়ার জন্য অনেক কিছু দরকার ছিল, যদি দেখা যায় যে বাবা মা সেখানে যথেষ্ট অবদান রাখতে পারেনি কারণ তারা নিজেরাও খুব ভালো ছিলেন না, তো সেই শৈশবের অভিজ্ঞতাগুলো আমাদের কেমন হয় সেটাও বোধহয় সেখানেও আলোকপাত করা প্রয়োজন হয়। তো আমাদের আজকের টপিক হচ্ছে যে দাম্পত্য সম্পর্কে যে আমাদের মনোমালিন্য হয়, সেখানে শুধু কি বর্তমান ঘটনাগুলোই কি দায়ী থাকে, বর্তমান কারণগুলোই কি দায়ী থাকে, নাকি সেখানে শৈশবে ফেলে আসার কিছু স্মৃতি, কিছু অভিজ্ঞতা, সেগুলোরও একটা প্রভাব আমাদের এই দাম্পত্য সম্পর্কে মনোমালিন্যের পিছনে কাজ করে? তো সেটা কাজ করে কি না, কীভাবে কাজ করে, সেটি আমাদের অতিথিরা নিশ্চয়ই সুন্দর করে আজকে আলোচনা করবে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা আছে তাদের সাথে। তারা সবার পরিচিত, একাধিকবার এসছে আমাদের অনুষ্ঠানে। একজন হচ্ছে কামাল চৌধুরী। কামাল চৌধুরী কাজ করছে ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টে এবং পড়াচ্ছে এবং ট্রেনিং দিচ্ছে। ও বলা যেতে পারে একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আর আছে মনজিয়া মোশতাক। কামাল চৌধুরী, তোমাকে স্বাগত। মনজিয়া, তোমাকেও স্বাগত। মনজিয়া কাজ করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। ও সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করছে এবং একই সাথে কাজ করছে লেকচারার হিসেবে, পড়াচ্ছে ওখানে। দুটো কাজ একসঙ্গে করছে। তো তোমাদের দুজনকেই স্বাগত। এখন কে আগে বলবে? আচ্ছা, আমি বলি। যে বিষয়টা আজকে, মানে আমার মনে হয় এটা নিয়ে অনেক কথাই বলা যায়, পুরো একটা অনুষ্ঠানই করা যায়। কারণ যেহেতু দাম্পত্য সম্পর্ক এবং অতীত বলতে আর্লি লাইফ, ছোটবেলার যে অভিজ্ঞতা, সেটা আমি মনে করি কয়েকটা স্তরেই এই প্রভাবটা আসতে পারে দাম্পত্য সম্পর্কে। একটা প্রথমত যেটা আসে যে যখন ছোটবেলায় বড় হওয়ার যে সময়টা, সে সময় সে বাবা মার সম্পর্ক কেমন দেখেছে। আর দ্বিতীয় স্তরের প্রভাব যেটা আরেকটা আসতে পারে, সেটা হলো সে কী ধরনের পরিবেশে সে বড় হয়েছে, বাবা মা কিভাবে তার সাথে আচরণ করতো, বাবা কিভাবে আচরণ করতো, মা কিভাবে আচরণ করতো। আমরা যদি মনোবিজ্ঞানের থিওরিগুলো দেখি, যে আর্লি যে থিওরি যারা দিয়েছেন, সিগমন্ড ফ্রয়েড বা কার্ল ইয়াং বা এরিক বার্ন বা এরিকসন, সব ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে আর্লি লাইফটা খুব ইম্পর্টেন্ট। ওই সময়টাই সে কিন্তু পৃথিবী সম্পর্কে, মানুষ সম্পর্কে কিছু ধারণা তৈরি করে, কিছু তার যেটাকে আমরা বলি যে বিশ্বাস, কোর, একটা কতগুলো মূল ধারণা, নিজের সম্পর্কে, মানুষ সম্পর্কে, পৃথিবী সম্পর্কে। তো ওই ফরমেশনটা তার আর্লি লাইফেই হয়ে যায় এবং সেখানে বাবা মা ভূমিকা যেমন আছে, আশেপাশে মানুষজন, আত্মীয় স্বজন, পিয়ার গ্রুপ বা স্কুলের শিক্ষকদের অনেকের ভূমিকা আসতে থাকে। তো থিওরিগুলো এই জন্য আর্লি লাইফটা খুব গুরুত্ব দিচ্ছে। এমনকি অধুনা যে থিওরি যেগুলো আমরা আসছে এর পরের জেনারেশনে, ব্যান্ডুরা থিওরি, অ্যাটাচমেন্টের বিষয়টা সেখানেও এসেছে। তো অ্যাটাচমেন্টও কিন্তু খুব জরুরি দাম্পত্য সম্পর্কের যেই টানাপোড়েন বা যেই রিলেশনশিপের যে বিভিন্ন মাত্রা সেখানে। এখন স্বাভাবিকভাবেই ছেলে বা মেয়ে বা নারী বা পুরুষ, সে বাবা মাকে কিভাবে সে বড় হয়েছে বাবা মার সাথে থেকে, এবং বাবা মাকে সে কিভাবে ইন্টারেক্ট করতে দেখেছে, দুটো মিলে পাশাপাশি তার ব্যক্তিত্বে যে গঠনটা, এই সব কিছুর একটা প্রভাব তাদের সম্পর্কে আসবে। এই জন্যই অনেক সময় যে যেমন ছেলেরা
তারা কিন্তু মডেল হিসেবে বাবাকে অনেক সময় দেখছে। সে সবসময় যে পজিটিভ মডেল হিসেবে দেখছে তা কিন্তু না। বাবার কোনো আচরণ তার অপছন্দ থাকতে পারে, মার প্রতি যেটা করছে সেটা সে মনে মনে অপছন্দ করলে সে সেভাবেই কিন্তু যে এই আচরণটা ঠিক না। আবার মেয়েরা কিন্তু দেখছে বাবাকে এবং মাকে, ছেলেরাও বাবা এবং মা দুজনকেই দেখছে। পরবর্তীতে এটা কিভাবে ইনফ্লুয়েন্স হয়, অনেক সময় আমরা শুনি যে একজন আরেকজনকে বলছে তুমি আমার বাবার হলে এরকম করতো না, বা আমার মা এরকম কখনো করেনি, এই কথাগুলো বলছে। অর্থাৎ সে যা দেখেছে তার একটা প্রকাশ বা এক্সপেকটেশন তৈরি হয় যে আমার পার্টনার ঠিক এরকম হয়তো করবে, যেটা আমি দেখেছি আমার বাবাকে বা মাকে। সো এটা এখন দুজন মানে একজন কীভাবে নেবে সেটার উপর নির্ভর করছে। তো সব মিলিয়ে আমি মনে করি এখানে অনেকগুলো ডাইমেনশন থেকে প্রভাবগুলো আসছে, যা সম্পর্কের ওঠা নামা, সম্পর্কে ভালো থাকা খারাপ থাকা অনেক ক্ষেত্রেই নির্ভর করবে। তবে সবই এটার উপরে সেটাও আমি বলবো না, কারণ বর্তমান সময়ে আরও অনেকগুলো বিষয় চলে আসছে যেগুলো দাম্পত্য সম্পর্কে প্রভাব রাখে। মনজিয়া, সো স্যার যেটা বলছিলেন অ্যাড করছি, একটা ফোন নিতে হবে। আচ্ছা, সরি থামালাম না, না, তোমাকে। হ্যাঁ, একটু ফোনটা নিয়ে আসি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, শুনছি আমরা সবাই। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, পরিষ্কার, হ্যাঁ, একদম স্পষ্ট। হ্যালো। জি আমি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, বললাম তো, আমাকে শোনা যাচ্ছে না? হ্যাঁ জি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, প্রশ্নটা আমাদের আমরা যা আমাদেরকে বলার যেটা আছে বলে ফেললে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আমি মোটামুটি মানসিকভাবে বর্তমান খুব অসুস্থতা অনুভব করতেছি। এটার কারণটা হচ্ছে মানে আমি ঘুমাইলে মনে হয় যে আমি মনে হয় যে মারা যাবো, ঠিক আছে? আচ্ছা, এটা হওয়ার কারণটা কি আমি এটা বুঝতেছি না আমি, ঠিক আছে? আমার রাত্রে ঘুম কম হয়, আর ঘুমাইলে মনে হয় যে আমি মারা যাবো, ঠিক আছে? এমন ভাবে চোখ ধরে আসে, মনে হয় যে ঘুমাইলে আমি মারা যাবো। কতদিন ধরে হচ্ছে এটা? এটা প্রায় এক বছর থেকে। 1 বছর আগে। জি জি। মানে ঘুমাতে। আর শুনেন, আমি আমার প্রেশারটা বলি, আমার হচ্ছে 130/90। আচ্ছা, প্রেশারটাও হাই আছে। আর যেটা হচ্ছে যে আমাদের এই যে ব্যাপারটা ঘটলো, যেটা শুনলাম আমরা সবাই, সেটা হচ্ছে যে ঘুমানোর সময় মনে হয় আমি কি ঘুমের মধ্যে মারা যাব, নাকি ঘুমিয়ে গেলে মানে ঘুমালে আমি মারা যাব, মানে ঘুমের মধ্যে মারা যাব, এরকম মনে হয়? জি জি জি, মনে হয় যে ঘুমাইলেই আমি মনে হয় যে মারা যেতে পারি। আচ্ছা, এই যে 1 বছর থেকে ব্যাপারটা শুরু হলো, তার আগে কখনো এটা হয়নি, তাই তো? না, আগে কখনো হয়নি। হ্যাঁ, আগে কখনো হয়নি, ঠিক আছে। আচ্ছা, পরিবারে কে কে আছেন? পরিবারে আমার ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, সবাই আছে, ঠিক আছে। আমার ব্যক্তিগতভাবে আমি বিবাহিত, আমার ওয়াইফ আছে, আমার 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, বয়সটা কত এখন? আমার বয়স হচ্ছে বর্তমান 38। 38? জি জি, 38। আচ্ছা, 2 ছেলে 1 মেয়ে। জি জি জি। আচ্ছা, বিয়ে হয়েছে কত বছর বয়সে? বিয়ে হয়েছে আপনার 23 বছর বয়সে আমি বিয়ে করছি। আচ্ছা, মানে ছেলেদের জন্য বেশ মানে কম বয়সী মনে হয়। আর আর স্ত্রীর বয়স তখন কত ছিল 23 বছর বয়সে যখন বিয়েটা হয়েছে? কার বয়স? স্ত্রীর বয়স। ও, ওনার ছিল 20 বছর বয়স। 20 বছর বয়স, ওকে। তো কেমন কেটেছে জীবনটা? না, এমনিতে লাইফে কোনো সমস্যা নাই, তবে পার্টনারের সাথে আমার এমনিতে কোনো ঝামেলা নেই, বা পারিবারিক ভাবেও কোনো সমস্যা নেই। কিন্তু আমি হঠাৎ করে 2018 সালে আমার একবার টিফুনি উঠছিল, তারপর মাথা ঘুরে পড়ে গেছিলাম। তখন আমাকে নিয়ে গেছিল আপনার সরকারি হসপিটালে। তখন দেখছিল নাকি আমার প্রেশার অনেক হাই হয়ে গেছিল, ঠিক আছে। তারপর ইনজেকশন দিয়ে আমি ভালো হয়েছিলাম। তারপর থেকে আস্তে 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 ধীরে ধীরে আমার এই জিনিসটা আস্তে আস্তে গ্রোথ হচ্ছে। এর আগে অবশ্য আমি একজন সাইকোলজি ডিপার্টমেন্টে দেখাইছিলাম, উনি আমাকে
কন্টিনিউ ওষুধ দিছিল, বুঝছেন, কিন্তু এগুলা খাইলে আরো বেশি বেশি মনে হচ্ছে যে এগুলা খাইলে আরো বেশি হচ্ছে, আমার ঘুম মানে বেশি হচ্ছে। সাইকোলজি না, সাইকিয়াট্রিস্টকে দেখানো হয়েছিল? জি জি জি, আচ্ছা, সাইকিয়াট্রিস্ট ওষুধ দিয়েছিলেন? জি জি জি। আচ্ছা, ওইটা কেন দিয়েছিলেন? খিঁচুনি হওয়ার কারণে? না, উনি আমার সাথে মোটামুটি 2 ঘন্টার মতো কথা বলছিল, তারপরে দিছিল। তারপর আমি আমার হিস্ট্রিটা বলছিলাম যে আমার এই এই সমস্যা, ঠিক আছে, এইভাবে আমি পড়ে গেছিলাম, যার কারণে পরবর্তীতে আমার প্রেশারটা একটু হাই থাকে, আর রাত্রে ঘুম কম আসে, আর এইগুলো বলার কারণে উনি আমাকে তখন আরো অনেক কিছু বলছিল। এটা কতদিন আগে? এটা 2018 সালের মার্চের দিকে আমি পড়ে গেছি। মানে তখনই ডাক্তারের কাছে ওই সময় যাওয়া হয়েছিল? না, ওই সময় যাই নেই, আমি 2020 সালে গেছিলাম। আচ্ছা, 2020 সনে যার কাছে যাওয়া হয়েছিল উনি একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন, জি জি জি, সাইকিয়াট্রিস্টের কাছে গেছিলাম আমি। এবং উনি 2 ঘন্টা সময় দিয়েছেন? না, উনি আমার সাথে 2 ঘন্টা, 2 ঘন্টার মতো কথা বলছিল, কথা বলে ওষুধ লিখছিল, ঠিক আছে। 2 ঘন্টা কি মানে উনি কিছু প্রশ্ন করেছিলেন নাকি কি ওনার? জি জি, প্রশ্ন প্রশ্ন অনেকগুলোই করছে। আচ্ছা। যে আপনি ফ্যামিলিতে কে কে আছে বা কে কি করে, হুম। ঠিক আছে, এই সম্পর্কে জানতে চাইছিল। তারপর আপনার আর্থিক অবস্থা কেমন, এগুলো সম্পর্কে জানতে চাইছিল। আচ্ছা, সাধারণত সাইকিয়াট্রিস্টরা তো এত সময় দিতে পারেন না, তো উনি হয়তো অনেকক্ষণ সময় দিয়েছেন, যেটা জি, 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 সাধারণত অনেকক্ষণ। আমরা শুনি না। আর যেটা হলো ওষুধগুলো কি খেয়ে কোনো লাভ হয়েছে, উপকার হয়েছিল তখন? হ্যাঁ, তখন একটু ভালো মনে হয়েছিল, যখন বাদ দিয়ে দিছি পরে তো এখন মোটামুটি ভালোই চলছিল। আবার 2024-25 সাল থেকে আবার একই, একটু বেশি আর কি। এখন এই জিনিসটা আগে ফিল হইতো না, এখন ফিল হচ্ছে যে মনে হয় যে ঘুমাইলে আমি মারা যাবো। ঘুমালে মারা যাবো, এটা আগে ছিল না? জি জি, আগে ছিল না, কিন্তু আচ্ছা এখন আচ্ছা, মানে এটা এখন ইদানিং কালে হচ্ছে আর কি, তাই তো? কতদিন হবে এটা হচ্ছে? এটা আপনার মোটামুটি 2 বছরের মতো। এর ভিতরে আর কোনো ডক্টর দেখানো হয়নি। আচ্ছা, তো ঘুম কি হচ্ছে তাহলে এরকম অবস্থা, এরকম যে মনে না না, হচ্ছে? আমার ঘুম আসে, আমার প্রচুর ঘুম আসে, কিন্তু ভয় লাগে যে যদি ঘুমায় মারা যায়। এটা কেন না, যে তাহলে হচ্ছে? কি হচ্ছে, মানে ঘুম ছাড়াই কি থাকতে হচ্ছে তাহলে? হ্যাঁ, না না, আমি ঘুমাই, যদিও আমার ভয় হয়, কিন্তু আমি ঘুমাই। আমি দিনেও ঘুমাই, রাতেও ঘুমাই। আর ঘুম বর্তমানে আমার ঘুম যখন আসে তখন কি সেটা সাউন্ড স্লিপ হয় নাকি ভাঙা ভাঙা ঘুম হয়? একটু ভাঙা ভাঙা ঘুমই হয়। মনে করেন যে টানা ঘুম হচ্ছে না, 3-4 ঘন্টা ঘুমাইলাম, আবার ঘুম ভেঙে গেল রাতে, ঠিক আছে। তাহলে দিনের বেলা কাজকর্ম করতে অসুবিধা হয় না? না, এমনিতে কোনো অসুবিধা হয় না। যেহেতু ঘুমটা সাউন্ড হচ্ছে না, জি, জি। দিনের বেলা একটু অসুবিধা লাগছে না না, কাজকর্ম আমার করতে? এমনিতে চলাফেরা বা অসুবিধা লাগে না। আর চলাফেরা বলতে মানুষের সাথে কথা বলতে আমার ভালো লাগে না। ভালো লাগে না? না, মানে একা একা থাকতে খুব পছন্দ হয়, ঠিক আছে। মানে যে একা একটা রুমে থাকি, ফ্যামিলিতেও সময় দিতে মন চায় না, ঠিক আছে। যে বাচ্চা কাচ্চাদের নিয়ে থাকবো, তাও সময়টা দিতে ভালো লাগে না আর কি। মানে যে একা থাকলে সবচেয়ে ভালো লাগে। এইটা কতদিন ধরে হচ্ছে? এটা ওই 2-2.5 বছর থেকে। 2-2.5 বছর ধরে? জি। আচ্ছা, ওকে। এটা প্রশ্নটা এটাই যে এখান থেকে আমি কিভাবে একটু করতে পারি, তাই না? একটু মানে বেরিয়ে আসতে পারি। একটু লাইনে থাকতে হবে। মনজিয়া, কোনো প্রশ্ন হ্যাঁ, আছে? আমি লাইনে আছি। প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে লাস্ট 2 বছর ধরে আপনার এই বিষয়টা হচ্ছে ঘুমের প্রবলেমটা, মানে ভয় পাচ্ছেন। 2 বছর আগে কি কোনো ঘটনা মনে পড়ে যার পর থেকে আপনার মনে হচ্ছে এই জিনিসটা শুরু হয়েছে? বুঝতে পারছি না, আরেকটা কথা। মানে 2 বছর আগে কোনো ঘটনা মনে পড়ে যে কোনো একটা ঘটনা ঘটেছে যেটার পর থেকে আপনার ঘুমাতে গেলে এরকম লাগে এবং ব্লাড প্রেশার যে হাই থাকে, এই বিষয়টা? না না, এই ধরনের কোনো, আর 2 বছরের ভিতর লাস্ট 2 বছরে আমার কোনো কিছু হয়নি। 2 বছর আগে 2 বছর আগেও কোনো কিছু হয়নি আমার। কোনো ঘটনা জীবনে বলছেন, মানে কোনো সিগনিফিকেন্ট কিছু হয়নি? না না না, আমার কোনো ঘটনা হয়নি। আচ্ছা, যতক্ষণ ঘুমান তখন কোনো স্বপ্ন দেখেন? আমি স্বপ্নই দেখি না, কেন যে এই জিনিসটা যে আমি বুঝতেছি না কিছু। আমি কোনো স্বপ্নই দেখি না। আচ্ছা,
এবং এই ঘুমের বিষয়টা ছাড়া আর কোনো বিষয় আছে যেটা নিয়ে আপনার দুশ্চিন্তা এখন হয়? না, আমার দুশ্চিন্তা নাই, কিন্তু দুশ্চিন্তা একটাই যে আমি ঘুমাইলে মনে হয় যে মারা যাবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে। কি বলেন? আপনি বলছিলেন আপনার রাতের বেলা ঘুমার সময়, এটা কি রাতের বেলায় হয় না দিনের বেলা ঘুমালেও এই ভয়টা আসে? ওই দিনের বেলাও হয়। দিনের বেলা হয়। একই সমস্যা রাতের বেলা, মানে ঘুমাইলেই মাথাটা একবারে জাম হয়ে আসে, মনে হয় যে মাথা জাম। এটা কি আপনি যখন নিজের বাসায় থাকেন বা কখনো এরকম হয়েছে বাইরে কোথাও থাকতে গিয়েছেন সেখানেও এটা হয়েছে? আমি সব জায়গায় একই জিনিস সব feel করি। জায়গাতেই হচ্ছে। আচ্ছা, এরপরে যেটা বলবো যে এই প্রশ্নটা অবশ্য ম্যাডামও করেছেন, আমি একটু ঘুরিয়ে যদি বলি, আপনি বলুন। কি কখনো দেখেছেন কাউকে যে ঘুমের মধ্যে মারা গিয়েছে? না, আমি দেখি নাই, তবে শুনছি যে বয়স্ক লোক নাকি ঘুমের ভিতরে মারা যায়। ঠিক আছে, কবে শুনেছেন, এটা মনে আছে? এটা প্রতিনিয়তই তো শুনি যে ঘুমের ভিতরে এই লোকটা মারা গেল। ঠিক ঘুম, আছে? আচ্ছা আচ্ছা, এটা আপনি শুনেছেন এবং এটা আপনি বারবার আপনার মনেও পড়ে, তাই না? মাঝে মধ্যে মনে পড়ে। মাঝে মাঝে মনে পড়ে। মনে করেন যে নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো আপনি বলছেন আপনার ব্লাড প্রেশার একটু হাই থাকে। জি জি, তো হাই। যখন ব্লাড প্রেশার হাই থাকে তখন কি এটা বেশি হয়, নাকি এটা এই ভয়টা যখন আসে তখন ব্লাড প্রেশার বেড়ে যায়, কোনটা? আমার এমনিতে ব্লাড প্রেশার বাড়ে না, আমার কন্টিনিউ আমার 130/90 ব্লাড প্রেশার থাকে। আমি ওষুধ খাইলেও আমার 130/90, ওষুধ না খেলেও আমার 130/90। এরপর আমি মানে গ্রাম্য ডাক্তারকে দেখে, উনি বলছে যে ওষুধ না খেলেও আপনার প্রেশার সমস্যা হবে না, এটা আপনার কন্টিনিউ থাকবে, এটা নাকি অ্যাডজাস্ট হয়ে গেছে শরীরের সাথে। এটা নিয়ে কি আপনার টেনশন হয় যে আপনার কখনো ব্লাড প্রেশার বেড়ে আপনি হ্যাঁ, এটা ঘুমের নিয়ে মধ্যেই? আগে টেনশন করছিলাম আমি, যখন আমি পড়ে গেছিলাম একবার অনেক 2018 সালে, আমার ব্লাড প্রেশারটা যখন অনেক হাই হয়ে গেছিল, আচ্ছা। তখন মাথা ঘুরে পড়ে গেছিলাম, আমাকে নিয়ে ক্লিনিকে গেছিল, পরে দেখছে যে ব্লাড প্রেশার অনেক হাই, পরে একটা ইনজেকশন দেওয়ার পর আমি ঠিক হয়েছিলাম আর কি। তারপর থেকে এটা নিয়ে দুশ্চিন্তা করছিলাম যে ব্লাড প্রেশার তো একবার হাই হইলে সেটা তো আপনার এটা নিয়ে অনেক দুশ্চিন্তা হয়, তাই তো? আগে হয়েছিল। ঠিক আছে, মানে ওই ওই মাথা ঘুরে পড়ে যাওয়ার পর থেকে এটা নিয়ে আপনি করছিলাম। আপনি বলছেন যে আপনার কোনো কিছু ভালো লাগে না এই কারণে? হ্যাঁ, আচ্ছা, মনটাও ভালো থাকে না? না, মনও ভালো থাকে না। আচ্ছা, জি, অনেক ধন্যবাদ আপনাকে। জি, জি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে একা একা থাকতে ভালো লাগে, এটা পরিবার কিভাবে নিচ্ছে? পরিবারের লোকজন তো চাইবে যে তাদের বাবা বা তাদের মানে ওয়াইফ চাইবে তার স্বামী তার সঙ্গে একটু গল্প করুক। তো এই যে একা থাকতে ভালো লাগছে, এটা সন্তান এবং যিনি স্ত্রী আছেন বা পরিবারে আরও যদি কেউ থাকেন তাদের জন্য এটা কেমন হচ্ছে? এটা তো অবশ্যই ভালো হয় না আমি জানি, কিন্তু বাচ্চারা আমার কাছে আসলে আমাকে ভালো লাগে না আর কি। ঠিক আছে, আমি সবসময় বলি যে পাশে রুমে যাও আর আমাকে একটু একা থাকতে দাও, ঠিক আছে, বলি তো। ঠিক আছে। তখন বাচ্চারা কি মন খারাপ করে? হ্যাঁ, মন খারাপ একটু করলেও ওদেরকে মোবাইল দিয়ে দিই। আমার কাছে মোবাইল থাকলে আমার মোবাইল দিয়ে দিই যে এটা তুমি এটা নাও, আর একটা মোবাইল, আমার কাছে দুইটা মোবাইল, তো মানে দুই বাচ্চাকে দুটো দিয়ে দিই। 3টা বাচ্চা শুনলাম। হ্যাঁ, 3টা বাচ্চা, একটা বাচ্চা একবারে ছোট, 2 বছর বয়স। ঠিক আছে, আর আর বড় বাচ্চার বয়স হচ্ছে 14 বছর, আর মেয়ের বয়স 10 বছর। আচ্ছা, তো ওদেরকে মোবাইল দিয়ে দেওয়াটাও তো ওদের জন্য কি কেমন হচ্ছে? মানে বাচ্চাদের হাতে তো আমরা মোবাইলটা একটু কম দিতে চাই, তাই না? জি জি, ওটা আমি জানি যে বাচ্চারা মোবাইল চালালে তাদের প্রবলেম হতে ওরা তো পারে। অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে অনেক, এটা তো আমরা হ্যাঁ, যে শুনছি আমি প্রায়। আবার নিজে, মানে ওরা যেন গেলাম না করে, আমার কাছে যেন না আসে, এই জন্য মোবাইল দিয়ে দিই। আর ওয়াইফের জন্য কেমন হচ্ছে? ওয়াইফের মন খারাপ হয় না যে তুমি এখান থেকে যাও, আমি একা থাকবো, এটা বললে ওয়াইফ আপসেট হয় না? জি জি, আমার ওয়াইফেরও মন খারাপ থাকে, উনি কি যে চিন্তা করে আমি জানি না, আমাকে কোনো কিছু বলেও না। ঠিক আছে, আর আমি আসলে পার্টনারের সাথে সেভাবে আগ্রহটা আর আগের মতো আমারও ইচ্ছা হয় না, বা তারও সে আমার মানে ফিলিংস আসে না আর কি। ঠিক আছে, এটাও একটা প্রবলেম। একটু কি দূরত্ব সৃষ্টি হয়েছে পার্টনারের সাথে? দূরত্বই, হ্যাঁ, দূরত্বই একটু, মোটামুটি দূরত্বই বলা চলে। মানে কথা বলতে ভালো লাগে না। ঠিক আছে,
আচ্ছা আচ্ছা, তার মানে একটু ডিপ্রেশনও কি হচ্ছে ভেতরে ভেতরে? তা তো বলতে পারতেছি না। আচ্ছা, তো দুজন কি একই বিছানায় ঘুমানো হয় নাকি দুজন আলাদা বিছানায়? না না, আলাদা। আমি আলাদা রুমে থাকি। আমি আগেই বললাম যে আমাকে গ্যাঞ্জাম একটু কম পছন্দ হয়, ঠিক আছে? এই জন্য আমার জন্য আলাদা রুম, আমি আলাদা রুমে থাকি। আর ওকে, বাচ্চারা মার বাচ্চাদের- কাছে থাকে রাতে? মা- বাচ্চাদের নিয়ে থাকে। ওই সেটাই। আমার ওয়াইফ বাচ্চাদের নিয়ে থাকে, ঠিক আছে? আর আমি বলি যে তুমি একটু ওদেরকে নিয়ে থাকো, আমি আলাদা room এ থাকি। আচ্ছা, তাহলে স্ত্রীরও তো বেশ কষ্ট হচ্ছে স্বামীর সাথে সাথে, তাই না? ওকে, হ্যাঁ, ঠিক আছে, আমরা ছেড়ে দেব। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবারই অনেক শুভকামনা থাকলো এবং সবার কষ্ট হচ্ছে, পুরো পরিবার সাফার করছে বোঝা যাচ্ছে। আমরা রাখলাম ফোনটা, শুনলাম, আমরা আলোচনা করব। আমাদের বোধহয় বিরতির সময় হয়ে যাবে একটু পরে। আচ্ছা, আমরা বিরতি থেকে তাহলে ঘুরে আসি। আমাদের সঙ্গে থাকলে ভালো হয়, বিরতি থেকে এসে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি বরাবরের মতন। সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠান থেকে ফিরে আসবো একটু পরে, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আমরা বিরতির আগে যে বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে দাম্পত্য সম্পর্কে যে আমাদের মনোমালিন্য হয় সেটার পেছনে কি শুধুমাত্র বর্তমানের কারণগুলো দায়ী থাকে, নাকি অতীতের যে আমাদের বেড়ে ওঠার সময় যে কিছু ঘটনা আমাদের ফেস করতে হয় বা অতীতের যে ঘটনাগুলো থাকে আমাদের জীবনে সেটারও কিছু ইম্প্যাক্ট থাকে। তো সেটা নিয়ে আমরা খুব আলোচনা কিছুটা করেছি, একজন করতে পেরেছে, একজন করতে পারিনি। বাট আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিলেন, তার কথাটা আমরা শুনেছি, কিন্তু উত্তরে বা আলোচনার ক্ষেত্রে আমরা কিছু অগ্রগতি আনতে পারিনি, কারণ আমাদের বিরতির সময় হয়ে গেছিল। আমি মঞ্জিয়া তোমার কাছে আসি, এই দর্শক বন্ধুর ফোন যদি নিয়ে কিছু বলো। আচ্ছা, ওনার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে ওনার যেহেতু প্রাত্যহিক জীবনটা ব্যাহত হচ্ছে, যেমন সন্তানের সাথে সম্পর্ক, ওয়াইফের সাথে সম্পর্ক, তো এই জায়গাটাতে কোথাও মানসিক অসুস্থতার জায়গায় উনি নিজেও বলেছেন যে মানসিক অসুস্থতার ভিতর দিয়ে যাচ্ছি। তো এখানে আমার কাছে মনে হলো যে সাইকোলজিক্যাল কাউন্সিলিং এবং সাইকিয়াট্রিস্ট যিনি মেডিসিন দেন, এই দুটোরই প্রয়োজন আছে, কারণ ওনার ব্লাড প্রেশারও হাই এবং পুরোটা সময় যতবার কথা বলছিলেন কোথাও গিয়ে অনেক ভয় কাজ করছে। এবং 2018 যে ঘটনাটা বলছিলেন, হতে পারে যে সেটা অবচেতন মনে একটা মানসিক আঘাত বা ট্রমা, আমরা যেটাকে বলি ট্রমা হিসেবে রয়ে গেছে, যার কারণে উনি কিন্তু সেই অতীতে মনটা পড়ে আছে এবং ভবিষ্যতের কথা ভেবে ঘুমের ভিতরে যদি মরে যায় উনি ভবিষ্যতে চলে যাচ্ছে, অর্থাৎ বর্তমানে মনটা আসছে না। তো বর্তমানে মনটাকে ফিরিয়ে আনার জন্য অতীতের যে ঘটনা ঘটেছে এবং যেখানে এবং আরও কিছু ঘটনা থাকতে পারে যেটা হয়তো এই মুহূর্তে তার সচেতন ইয়েতে আসছে না, যেটা থেরাপি সেশনে কাউন্সিলিংয়ে গেলে তার অবচেতন মনে আরও কী কী ধরনের ভয় আছে বা কী কী ধরনের ঘটনা তার জীবনে ঘটেছে যেগুলো ভীতিকর ছিল, সেগুলো নিয়ে কথা হলে তার সচেতনতার লেভেলে আসবে। সো এটা তাকে হেল্প করবে তার এই ভয়টাকে ডিল করতে। আর মেডিসিনের জায়গাটা উনি বলছিলেন যে ঘুম পায়, তো এটা আমাদের খুব কমন একটা ভুল ধারণা যে ঘুম পাচ্ছে, এবং বলা হয় যে একটু নার্ভটাকে ডাউন করার জন্য মেডিসিনগুলো দেওয়া হয়। ওই সময়টা প্রথম বডিতে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে, সেই সময়টুকু যদি আমরা না দিই তখন কিন্তু দেখা যায় যে আমরা যে সাইকিয়াট্রিস্টের পারমিশন ছাড়াই আমরা ছেড়ে দিচ্ছি, তখন ওটার প্রভাবটা দেখতে পাই না, নিজে নিজে বন্ধ করে নিজে বন্ধ করে। ওটা না করে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে যদি বলা যায় যে আমার ঘুম বেশি হচ্ছে, ওনারা কিন্তু ডোজটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো ওই জায়গাটা থেকে আমি বলবো যে উনি সাইকিয়াট্রিক মেডিসিনটা ওনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কাউন্সেলিংটাও প্রয়োজন। কোথাও গিয়ে ডিপ্রেশনও হতে পারে, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক স্যার যেটা বলছিলেন সেটাও হতে পারে। তো এই জন্য আমার কাছে মনে হলো। আরেকটা হচ্ছে ওনার কিছুই ভালো লাগে না বলছিলেন, তো সন্তান আছে 2 বছর, তৃতীয় সন্তানের বয়স, তো একটু কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ভিতরে 3টা সন্তান থাকলে দাম্পত্য সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেখানে আমাদের একটা আত্মিক বন্ধন থাকে, সেখান থেকে আমরা প্রাণশক্তি পাই, সন্তানদের সাথে কানেকশন থেকেও আমরা প্রাণশক্তি পাই। সো এই জায়গাগুলোতে যেহেতু ওনার কিছুই ভালো লাগছে না এবং ছোট সন্তানটার বয়স 2 বছর, তো যেটা হচ্ছে যে অনেক সময়
প্যারেন্ট হিসেবে আমরা যখন রোল প্লে করতে থাকি তখন আমরা অনেক সময় নিজের সত্তাটাকে হারিয়ে ফেলি। একটা রোলেই হয়তো আমি নিজেকে দেখছি, বাবা ছাড়া আমি আর কেউ না। তখন দেখা যায় আমার আরও যে সত্তাগুলো আছে, বন্ধু থাকতে পারে, আমি বন্ধুদের সাথে একটু ঘোরাফেরা করা, ওয়াইফের সাথে টাইম স্পেন্ড করা, ভালো লাগে এরকম কিছু করা, ওই রোলগুলোতে আমরা অনেক সময় যাই না। তো তখন দেখা যায় যে বিষণ্ণতা কাজ করতে পারে। তো এই দুটো জায়গাতে আমি বললাম। পাশাপাশি বর্তমানে মনোযোগটা আনার জন্য এক্সারসাইজটাকে আমরা বলি খুব হেল্প করে। মাইন্ডফুলনেস প্র্যাকটিস, এর ভিতরে এক্সারসাইজ হতে পারে, একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন ঘুমানোর আগে, এবং সকাল প্রতিদিন যদি করেন তাহলে একটু মাইন্ডফুলনেসটা প্র্যাকটিস করলে ওনার বর্তমানে মনোযোগটা আসবে। মানে মাইন্ডফুলনেস নিয়ে যদি একটু বলো আর কি। মাইন্ডফুলনেস যেমন সিম্পল, আমার পরশুদিন একজন ক্লায়েন্টের সাথে কথা হচ্ছিল, ওর অনেক ভয় লাগছিল ওনার। তো একটা পর্যায়ে বললাম যে আচ্ছা তোমার বাসায় দেখো তো গোলাপি রঙের কী কী জিনিস দেখতে পাচ্ছ। তো খুঁজে 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 উনি বলছিলেন। তো কী হলো, বর্তমানে মনোযোগটা চলে আসলো, আমি চোখ দিয়ে দেখছি। তারপর আমি বললাম যে কোনো স্মেল শুনতে পাচ্ছ, আমার নাকের গন্ধটা নিলাম, কোনো আওয়াজ এখন কি আওয়াজ শুনতে পাচ্ছ এই মুহূর্তে। তখন বলছিল ফ্যানের আওয়াজটা হচ্ছে, আপনার গলা শব্দ শুনতে পাচ্ছি। তো এইভাবে করে আমাদের 5টা যে ইন্দ্রিয় আছে, এবং জিজ্ঞেস করছিলাম যে টেস্ট, তোমার এখন ডিনার করার পর এখন তোমার মুখে কেমন লাগছে, বলছিল তেতো একটা অনুভব হচ্ছে টেস্ট জায়গাটাতে। টেম্পারেচারটা কেমন, বলছে গরম লাগছে হালকা। তো তার মানে কি সে অনেক বেশি ভবিষ্যতে চলে যাচ্ছিল ভয় থেকে। ছোট একটা এক্সারসাইজ যে আমরা 5টা ইন্দ্রিয় বা 4টা ইন্দ্রিয়কে কাজে লাগে, আমি এই মুহূর্তে কোথায় আছি সেখানে 4-5টা দেখতে পারি, কি আওয়াজ শুনতে পাচ্ছি নাকে। সো এটাতে আমাদের বর্তমানে মনোযোগটা চলে আসে। ইভেন এক্সারসাইজ যখন করছি, আমি মনোযোগ দিয়ে একটা কাজ করছি, তখন যেটা হচ্ছে আমার মনোযোগ একটা জায়গায় থাকছে। এবং এক্সারসাইজ করলে, ব্রিদিং এক্সারসাইজ অথবা ফিজিক্যাল এক্সারসাইজ করলে আমাদের স্ট্রেস হরমোন কম রিলিজ হয়, এবং এটা আমাদেরকে ব্রেনে বলে যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটা অ্যাক্টিভেটেড হলে আমরা রিল্যাক্সড হয় আমাদের বডি। সো এই জায়গাটা ওনার রিল্যাক্সেশনটা খুব ইম্পর্টেন্ট, যেটা একা পসিবল না। এই ক্ষেত্রে সাইকোলজিক্যাল কাউন্সেলিং, সাইকিয়াট্রিক মেডিসিন দুটোরই সাপোর্ট ইম্পর্টেন্ট। এবং ফ্যামিলির দিক থেকেও মানে যদি বুঝতে পারেন ওনার আসলে উনি যে এটার ভিতর দিয়ে যাচ্ছেন, অনেক সময় ফ্যামিলি ওয়াইফের সাথেও উনি শেয়ার করেছেন কিনা যে উনি এই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন, এবং এই জায়গাটাতে উনি কী ধরনের সাপোর্ট এক্সপেক্ট করছেন, যেটা পেলে উনি এই জায়গা থেকে উঠে আসতে পারেন। সেটার জন্য সম্পর্কটা উন্নয়ন ঘটানো দরকার। আর এক্সারসাইজ করলে যেটা হয় যে আমার তো জোরে জোরে দম নিতে হয়, তো আমাদের ব্রেন কিন্তু বেশি অক্সিজেন পাচ্ছে। তো ব্রেন যখন বেশি অক্সিজেন পাচ্ছে, এই যে ব্রেনটা মানে ব্রেনটা আমাদেরকে ঠিক মতো হেল্প করতে পারছে না। ব্রেন যখন বেশি অক্সিজেন পায় তখন ব্রেনটা কিন্তু সতেজ হয়। তো সেই সতেজ হলে আমার রক্তের মধ্যেও কিন্তু ব্রেনের অক্সিজেনের কিছু সঞ্চালন হচ্ছে। এবং জি ম্যাম, এবং এক্সারসাইজ করার পরে কিন্তু ঘুমটা ভালো হয়। হ্যাঁ, তো আমরা যদি বাইরে যেতে নাও ইচ্ছে করে, আমরা কিন্তু ঘরে বসেও কিন্তু অনেক এক্সারসাইজ করতে পারি। মানে আজকাল তো উনি তো মোবাইল ফোন, দুটো ফোন আছে, ফোনের মধ্যেও কিন্তু অনেক এক্সারসাইজ দেওয়া আছে প্রচুর। একদমই মানে এক পায়ে দাঁড়িয়ে থাকা, কতক্ষণ দাঁড়াতে পারি আমরা, তারপরে দুটো পা দিয়েও অনেক রকম এক্সারসাইজ আছে, হাত নিয়ে আমরা অনেক রকম এক্সারসাইজ করতে পারি। তো এত কিছু দেওয়া আছে, তো মানে আমাদের তো আসলে ভান্ডার, একদম অনেক কিছু ভান্ডারে আমরা এখন পাচ্ছি। যে অপশনগুলো আছে, লজিক্যাল মাইন্ড জানে, কিন্তু ইমোশনালি ওই যে ভয়টা কোথাও গিয়ে তাকে আটকে দিচ্ছে। দ্যাটস ওয়াই অনেক কিছু করতে ইচ্ছে করছে না আর কি, এবং একটা বোধহয় স্থবিরতাও চলে আসে ভেতরে আর কি। কামাল? না, অ্যাকচুয়ালি আপনাদের আলোচনা শুনছিলাম, আর মঞ্জিয়া মোটামুটি যা বলেছে সবই বলেছে, আমার খুব একটা অ্যাড করা নেই। আমি একটা যে একটু ভিন্নভাবে যদি বলা ওর কথাগুলোই, ফার্স্ট অফ অল মানে উনি যদি শুনতে থাকেন ভালো হয় ওনার জন্য। যে সমস্যাটা ওনার হয়েছে সেটা বলা যায় যে সলিউশনটা একদিকে খুবই সহজটা এরকম যে ওনাকে আমরা যদি কনভিন্স করতে পারি বিয়ন্ড রিজনেবল ডাউট যে আপনি নিশ্চিন্তে ঘুমান, আপনি মারা যাবেন না, তাহলে কিন্তু উনি রিকভার করে যাবেন আস্তে আস্তে। কারণ ঘুমটা ভালো হলে ওনার আত্মবিশ্বাসটা ফেরত আসবে, এবং অন্যান্য যে ইম্প্যাক্টগুলো, ঘুমাতে পারছি না, মরে যাওয়ার ভয়, ওগুলার ওনার যে লাইফে যে ইম্প্যাক্ট ফেলছে, প্রভাব রাখছে, সেগুলো চলে যাবে। আর বলছিলাম যে একদিকে খুবই সহজ, কিন্তু আরেকদিকে কিন্তু খুবই কঠিন। যে কঠিনটা হলো এই কনভিন্স করাটা।
কারণ আমরা ওনার অতীত ইতিহাস কিভাবে এটা শুরু হলো, উনি কেন এই ভয়টা আসলো, এটা বুঝতে হবে। ওনাকেও বুঝতে হবে ওনার ভেতরে যে সাইকেলটা তৈরি হলো যে আমি ঘুমালেই মারা যাব, ঘুমাতে যাচ্ছি, কোনো মতে ঘুম থেকে উঠছি ক্লান্তি নিয়ে। আমরা তো ঘুম থেকে উঠি একটা ফ্রেশ ভাব নিয়ে, উনি উঠছেন কিন্তু ক্লান্তির ভাব নিয়ে, যে আমি বা এক ধরনের মানে ফিলিংস নিয়ে যে আমি বেঁচে আছি, আমি মারা যাইনি, কিন্তু পরের বার আমি জানি না। সো এই যে একটা অনুভূতির মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি উনি ফাইট করছেন, ওটার ইম্প্যাক্ট কিন্তু পড়ছে আস্তে আস্তে। উনি সন্তানদের সাথে ওনার দূরত্ব, ওনার আসলে ফোন দিয়ে দিচ্ছেন, মানে উনি চাচ্ছেন না ইন্টারাকশনে যেতে, বিকজ উনি ভালো ফিল করছেন না, ডিপ্রেশন আসছে। এসবই কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড। তো এই বিষয়গুলোকে যদি ওনাকে বোঝানো যায়, যেটা একজন সাইকোলজিস্ট বা কাউন্সিলর কথা বলবেন, সময় নিয়ে ধৈর্য দিয়ে শুনবেন, ওনার ভেতরে যে ট্রমাটা তৈরি হয়েছিল সেটা নিয়ে আমরা যদিও এটা এক্সপ্লোর করি নাই। উনি বলেছেন যে উনি শুনেছেন ঘুমের মধ্যে মারা গিয়েছে। কিভাবে শুনলো, এরকম ছোটবেলায় কোনো ঘটনা আছে কিনা, বা ওনার নিকটের আত্মীয় বা তাদের মধ্যে এরকম দেখেছেন কিনা। তো অনেক সময় এই ফিয়ারটা আমাদের ওই যে কন্ডিশনিং রেসপন্সের মনে তৈরি হয়ে যায়। আর যেহেতু 2018-তে উনি একবার খিঁচুনি হয়ে পড়ে গিয়েছিলেন, ভয়টা আরও জোরদার হয়েছে এই ঘটনাটা। তো সব মিলিয়ে এগুলো থেকে রিকভার করে আনাটা আমি মনে করি যে খুব কঠিন এবং সময় সাপেক্ষ। ওনাকে অবশ্যই একজন প্রফেশনাল কারোর সাথে সাপোর্ট নিতে হবে। যে মাইন্ডফুলনেস এক্সারসাইজটা কথা বললো, 5টা সেন্স বা ইন্দ্রিয় দিয়ে, এটা খুব হেল্প করবে। উনি যদি কারণ উনি কিন্তু বারবার ভবিষ্যতে চলে যাচ্ছেন, আমি ঘুমালে মরে যাব। তো সেখান থেকে ওনাকে প্রেজেন্সে যে আমি এই মুহূর্তে পর্যন্ত আছি, ভালো আছি, এই মুহূর্তটাকে নিয়ে আমি ভাববো, বর্তমানটাকে নিয়ে ভাববো। সো ওনার ইম্প্যাক্ট অতীতের উনি শুনেছেন ঘুমালে মারা যাবে, ভবিষ্যৎ ভাবছেন আমি ঘুমালে মারা যাব, বর্তমানটা উনি কিন্তু এই দুটার প্রভাবে বলা যায় যে খুবই ভগ্ন একটা বিপর্যস্ত অবস্থায় চলে গেছেন। সো আমার একটাই রিকমেন্ডেশন যে ওনাকে এটা বুঝতে হবে এবং একজন প্রফেশনাল কারো কাছ থেকে সাপোর্ট নিতে হবে। সেটাই। ওকে, আমরা একটা ফোন নিয়ে আসি মঞ্জিয়া, তুমি তো টপিক নিয়ে বলতে পারো নি, একটা ফোন নিয়ে ফিরছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। জি, আমার বয়স 24। আমি আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছি। কি নিয়ে? আজকে টপিকের সাথে সাথে যাবেন না, আমার আসলে পড়াশোনা রিলেটেড। না না, তোমার টপিক রিলেটেড কথা বলতে হবে না, তুমি যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারো, বলো। জি জি জি, আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে পড়ি। আমার 4th ইয়ার চলছে। সমস্যাটা হচ্ছে আমি রিসার্চ করি। আচ্ছা। তো আমরা রিসার্চ করতে গিয়ে মানে কোন একটা বিষয়ের উপর রিসার্চ ধারণ করছি 1 মাস 1.5 মাস, তারপর জিনিসটার উপর অবসেশন চলে ওই 1-1.5 মাস। আচ্ছা। কিন্তু তারপর হঠাৎ করে ওটার উপর আগ্রহটা কমতে শুরু করে। তো আচ্ছা। তখন অন্য একটা টপিকে আমি চলে যাই। তো আমি মনোযোগটা ঠিক ধরে রাখতে পারছি না। আচ্ছা। তো এটাই হচ্ছে প্রবলেম। এটা কি মানে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো, সেই যে আগ্রহটা, মানে সেটা নিয়ে সেটার উপরে কোনো টপিকে না, মেইন স্ট্রিম যেটা পড়ছি ইঞ্জিনিয়ারিং ওটার উপর না। প্রবলেমটা হচ্ছে রিসার্চের টপিক, যেমন ধরেন যদি ফিজিক্সের উপর পড়ছি ওটার উপর, বা যখন ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে পড়ছি এরকম ওভারল্যাপ করতে থাকে। আচ্ছা, মানে একটা টপিকের মধ্যে বেশিক্ষণ থাকতে পারছো না, তাই বলছো? জি। আচ্ছা জি জি, ওটাই। ওকে, এটা কতদিন ধরে হচ্ছে? এটা প্রায় ফার্স্ট ইয়ার থেকে। ফার্স্ট ইয়ারে যেটা নিয়ে রিসার্চ শুরু করেছিলাম ওটা তো নাই, মাঝখানে 10-15টা টপিক চেঞ্জ হয়েছে, এরকম একটা অবস্থা। ফার্স্ট ইয়ারে, মানে তুমি ফার্স্ট ইয়ারে ঢুকেছো কত বছর হচ্ছে? 4 বছর। আমি এখন 4th ইয়ারে। 4th ইয়ারে আছো, এবং তোমার এটা প্রথম বছর থেকে এটা হচ্ছে? জি। শুধুমাত্র এই তোমার পড়ালেখা রিলেটেড ব্যাপারেই হচ্ছে, নাকি অন্যান্য ব্যাপারেও এরকম হচ্ছে আগ্রহটা? তুমি খুব আগ্রহ নিয়ে একটা কিছু তুমি ভাবছো বা একটা কিছু করছো, আগ্রহটা ছুটে গেল, সেটা কি অন্য বিষয়ের উপরেও কি মানে হচ্ছে? জি, অন্য বিষয়ের উপরে আছে। যেমন আমি প্রথমে ফার্স্ট ইয়ার শুরু করেছিলাম ক্রিকেট খেলা, তো ওটা থেকে সুইমিং এ চলে গেছিলাম। তারপর কারাতে করে ওটাও ব্ল্যাক বেল্ট পর্যন্ত করতে পারিনি। আচ্ছা। ব্রাউন বেল্ট এসে থেমে গেছে, এরকম হয়েছে। আচ্ছা, সেটা গেল তোমার মানে ইঞ্জিনিয়ারিং এ ঢোকার আগের কথা। তার আগে
আরো আগে? তার আগে তো আসলে স্কুল কলেজে পড়তাম, তখন অতটা আমি নিজেকে বিকশিত করতে পারিনি। যখন ইউনিভার্সিটিতে উঠলাম তখনই আমি আসলে নিজেকে ডেভেলপ করা শুরু করলাম বা বুঝতে শুরু করলাম, তখনই এই জিনিসগুলো আসতে শুরু করেছে। আচ্ছা, তার আগে তুমি কোনো কিছু মানে কোনো কিছুর উপরে এতটা ফোকাস করোনি আর কি, তাই তো? না, তার আগে পড়াশোনাটাই মূলত ছিল, আর ওরকম ছিল না যে আমি ওইভাবে নিজের আগ্রহে পড়বো, যেটা পড়াতো ওটাই। আচ্ছা, মানে জাস্ট যেভাবে মানে স্রোতের মধ্যে স্রোতের মানে স্রোত যেদিকে চলছে সেভাবে তুমি চলেছো আর কি, জি, তাই তো? তোমার বললে যে 24 বছর বয়স, না? জি। আর তোমার ভাই বোন? আমার একটা দাদা আছে বড়, ও আমার থেকে 6 বছর বড়। তোমার ভাই একজন আছে 6 বছরের বড়। বড়। আচ্ছা, তুমি তাহলে ছোট, তাই তো? তোমার 2 ভাই? জি। আচ্ছা, আর বাড়িতে বাবা মা ছাড়া আর কেউ আছেন? না, নিউক্লিয়ার ফ্যামিলি, আমরা বাবা মা আচ্ছা, আর ভাই ওকে। বাইরে থাকে। এমনি তোমার রেজাল্টস কেমন হয়েছে ছোটবেলা থেকে? ছোটবেলায় রেজাল্ট খুব খারাপ হতো, আসলে মিডিওকার স্টুডেন্ট ছিলাম, নট একদমই ব্যাক বেঞ্চার, নট একদমই টপার, মিডিওকার, ওই স্ট্রাগলটা ছিল আর কি। আচ্ছা, কোন স্ট্রাগলটা ছিল? যে মিডিওকার অনেক রকম, মানে আসলে টপে যাওয়ার ইচ্ছা কিন্তু পারছি না, কিন্তু বটমেও চলে যাবো ওই ভয়টা কাজ করছে। ভয় একটা তখন- কাজ করতো? জি, জি। তোমাকে কি বলা হতো যে তুমি সবসময় মিডিওকার হয়ে চলছো, কোনো এক্সেলেন্ট রেজাল্ট করতে পারছো না? প্রত্যাশাটা কি ছিল তোমার উপরে? চাপ ছিল বলতে মা একটা বলতো যে পড়াশোনায় ভালো করতে, কিন্তু ওই রকম আলাদাভাবে ছিল না। চাপ একটা ছিল যে স্কুলে হয়তো বুলিং এর শিকার হচ্ছে, যে কেউ খুব একটা গুরুত্ব দিত না, যেমন টপার দেখে দেয়, ওই একটা হিংসা হয়তো কাজ করতো। টপারদের প্রতি হিংসা হতো? হ্যাঁ, অনেকটাই। আচ্ছা, ওকে। আর তোমার ভাই কেমন করেছে পড়ালেখায়? জি, জি। বড় ভাইয়ের পড়ালেখার পারফরমেন্স কেমন? ও পড়াশোনায় অনেক ভালো ছিল। আমি আসলে মানে আমাদের মানে স্কুলে ভর্তি হওয়ার সিস্টেম ছিল তো, আর আমাদের শহরে সবচেয়ে বেস্ট স্কুলে পড়তো, আর আমি একটু খারাপ স্কুলে পড়তাম, তো বরাবরই পড়াশোনায় ভালো করেছে। কখনো কি কম্প্যারিজনের শিকার হয়েছো যে ও ভালো করছে তুমি পারছো না? কম্পারিজন ওর প্রতি পড়াশোনার ব্যাপারে কিছুটা ছিল, আর ক্যারেক্টারের ব্যাপারে একটু ছিল। কিসের ও আর ব্যাপারে? কি ক্যারেক্টার, মানে ও আর কি খুব বাধ্য বা কথা শোনা চলে, আমি একটু মানে কথা কম শুনি, এটা একটা প্রবলেম। তুমি একটু ছটফটে? ছটফটে, এটা একটা ব্যাপার। বাড়িতে এটা নিয়ে একটু কমপ্লেন যে আমি মানে কোনো কিছুতে মনোযোগ দিতে পারি না, বা আমি একটু রেগে যাই সহজে, বা আমি একটু অবাধ্য, মানে ঠিক মেইন স্ট্রিমে চলি না, এরকম একটা প্রবলেম। আচ্ছা, তোমাকে কি কেউ বলেছে যে তোমার এডিএইচডি তে ভুগছো? এরকম অনেক সময় পচানোর জন্য বলে না, এরকম কি কেউ বলেছে? জি, কিসে আমি একটু এডিএইচডির কথা কেউ বলেছে? না, এরকম তুমি ওরকম দুরন্ত চঞ্চল এরকম ছিলে না, তাই তো? আহ, চঞ্চল বলেছে, এক্সেন্ট্রিকও বলেছে, কিন্তু আপনি যে টার্মটা বলেন ওটা বলেনি। আচ্ছা, ওকে। এক্সেন্ট্রিক বলেছে? কেন Eccentric, বলেছে? হ্যাঁ, যে তুই Eccent- এরকম না, বা তুই এত মানে মিশিস না কারোর সাথে, এত বেশি অন্তর্মুখী, বা তুই সাধারণের মতো না। সাধারণের মতো না? বন্ধু বান্ধব না। কম ছিল তোমার? অনেক কম, হাতে গোনাও না, খুবই কম, অনেক বেশি কম। আচ্ছা, জি। তো এই 24 বছর বয়সে কোনো মেয়েকে ভালো লাগেনি? এখানে তো সেক্সুয়াল ওরিয়েন্টেশনের ব্যাপার যেহেতু আছে, আমার আসলে ভালো লাগেনি, যেটা সত্যি কথা। কি ভালো লাগেনি? কোনো মেয়েকে ভালো লাগেনি, মানে আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন মেইন স্ট্রিম না। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা, সেই জন্যই তুমি মানে অপোজিট জেন্ডারের কাউকে হয়তো পছন্দ করতে পারোনি আর কি। জি, ওকে, এটা সত্যি কথা। হ্যাঁ, থ্যাংক ইউ ফর বিং সো ওপেন অ্যান্ড সো অনেস্ট। থ্যাংক ইউ। হ্যাঁ, সো তুমি বললে যে তোমার অন্তর্মুখী একটা স্বভাব আছে, জি, এবং তুমি একটা কোনো কিছু নিয়ে যখন কোনো কিছু নিয়ে শুরু করো, আগ্রহ খুব থাকে ইনিশিয়ালি, দেন ইউ লুজ ইউর ইন্টারেস্ট গ্র্যাজুয়ালি, তাই তো? জি, জি, জি। আচ্ছা, তারপর তুমি অন্য একটা কিছু করো, এবং তুমি বললে যে কারাটেও শুরু করেছিলে, ব্ল্যাক বেল্ট পর্যন্ত আর যেতে পারোনি, না, এবং যেটাই তুমি ধরো ওটা তুমি শেষ পর্যন্ত পারসু করো না, তাই তো? জি ম্যাম, শেষে গিয়ে একটা ফ্যাটিগের মতো চলে আসে, তখন অন্য একটা জিনিসের উপর অবসেশনটা সাইকোটিক লেভেলে চলে আসে। আর তুমি বলছো একটা অবসেশন কাজ করে, সেটা নিয়ে একটু যদি বলতে। জি, জি। এক্সাম্পল দেখতে বলতে পারি ম্যাম, যেমন ধরেন একটা টপিক নিয়ে কাজ করছি, ওইটার প্রতি এতটা অবসেস যে বাকিরা ওটা হয়তো অনুভব করতে পারছে, বলছে যে তুই ওটা নিয়ে সবসময় কথা বলিস কেন, তুই ওই সবকিছুতে ওটা বলিস কেন, সব ডিসকাশনে ওটা চলে আসে, ক্লাস থেকে মানে স্যার প্রশ্ন করলে কোনো না কোনো ভাবে এক্সাম্পলে ওটাই চলে আসে। আচ্ছা, ওকে।
তো সেটা তুমি মানে যেটা 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 নিয়ে তুমি ভাবো ওটার মধ্যে খুব গভীরে ঢুকে যাও, তাই কি? জি জি জি। ওকে। সো বাট তোমার তো অনেক ভালো ভালো গুণাবলীও আছে দেখতে পাচ্ছি। তো তোমার প্রশ্নটা কি এটাই যে তুমি কি করে ইন্টারেস্টটা ধরে রাখবে যে বিষয়টা তুমি জি শুরু ম্যাম, করো, জি ম্যাম, যাতে আমি ওটা ধরে রাখতে পারি এবং ওটার উপরই ভালো মতো ডিপলি কাজ করতে পারি, যাতে তুমি আরো ডেপথে যেতে পারো আর কি, তাই তো? কনসিস্টেন্ট হতে পারি। জি জি। ওকে, এক্সেলেন্ট। খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছো তো, ভালো লাগছে শুনতে। থ্যাংক ইউ ম্যাম। ওকে, একটু লাইনে থাকো, আমাদের অতিথিদের হুম। হয়তো কোনো প্রশ্ন থাকতে পারে। কামাল। আচ্ছা, ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। তো Thank you, sir. আমার দুটো প্রশ্ন মেইনলি। জি। একটা হলো আমার ভুল হতে পারে, তবুও একটু জাস্ট জানার জন্য, আপনি যখন কোনো কিছু করেন সেটাকে খুব চান যে সুন্দর, নিখুঁত, ভালো মতো হতে হবে, এরকম কি পারফেকশনিস্ট, জি ম্যাম, জি স্যার, পারফেকশনিস্টের প্রবলেমটা আছে। আছে না? এটা জি। এটা ছোটবেলা থেকেই ছিল না? না স্যার, Recently? মানে এটা জবে থেকে, মানে যেমন বললাম কলেজ থেকে, তখন মানে নিজেকে ওইভাবে শুরু করলাম দেখতে, তখনই এই জিনিসটা এসেছে। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন, এখানেও আমার কিছু ভুল হতে পারে, জাস্ট জানার জন্য যে আপনাকে ছোটবেলায় যে বিষয়গুলো, আপনি কি কাপড় পরবেন, কি খাবেন, কোথায় যাবেন, বা কী রকম, মানে যেগুলো থাকে না যে নিজের পছন্দ বা এটা, এই সিদ্ধান্তগুলো কি আপনি নিজে নিতেন নাকি আপনার হয়ে অন্য কেউ, বাবা মা বা বড় ভাই করে দিত? না, দাদাও নিত না, বাবাও নিত না, তবে মা অনেকটা ইম্পোজ করতো। মায়ের মধ্যে একটু মাইক্রো কন্ট্রোলিং ব্যাপারটা আছে। ছিল। জি। আচ্ছা, তো মানে আপনার অনেক কিছুই উনি সিদ্ধান্ত নিতেন এবং আপনি সেটা ফলো করতেন? হ্যাঁ, বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওয়েলকাম। আচ্ছা, বিফোর মনজিয়ার কাছে যাই, আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা সূত্র ধরে বলছি যে মাইক্রো কন্ট্রোলিং, এটা কি মার মধ্যেও কি পারফেকশনিজম আছে? মায়ের মধ্যে প্রচন্ড রকমের আছে, আমি ওনার ভার্সন 2 বলতে পারেন। ভার্সন 2, আচ্ছা, ওকে। তো কোন ভার্সনটা বেশি বেশি তীব্র, মারটা না তোমারটা? ভার্সন মারটাই তীব্র, নিজের মধ্যে মার ওই ব্যাপারটা বেশি দেখতে পাই। মার কি ওসিডি আছে? ওসিডি মার ছিল, আমি যেটা শুনেছিলাম, তবে আমার আছে। তোমার আছে, আচ্ছা। জি। ওকে, তোমার ওসিডি নিয়ে তাহলে মনজিয়া একটু যদি শোনো। সো অবভিয়াসলি প্রথমে মানে ধন্যবাদ দিব, আপনি সাহসের সাথে আমাদের এই পাবলিক ফোরামে এই জায়গাটা শেয়ার করেছেন। এটা আসলেই মানে ধন্যবাদের ইয়ে রাখে। আমি একটু জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে কোনো একটা কিছু নিয়ে যখন কাজ শুরু করি তখন অবসেশন হয়। সো যখন অবসেশনটা হয় তখন আপনি কেমন ফিল করেন? খুবই ভালো, মানে ওই টপিকটা মানে মনে হয় যে আমি জান দিয়ে শুরু করবো, ওই টপিকে কাজ করবো সারা জীবন, মানে আমি যদি গবেষক হই ওই টপিকেই খাবো, ওকে ওটাই শেষ। ওকে। এবং যখন ফ্যাটিকটা আসে তখন জি। কেমন অনুভব হয়? তখন মনে হয় যে আসলে আরো তো আছে, ওইটা নিয়ে একটা কাজ করি, ওটা নিয়ে তো ভালোই লাগছে। আচ্ছা ওর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে ওর মধ্যে একটু দেখানো ব্যাপার আছে, যেমন আমি খুব নর্মাল টপিক নিয়ে কাজ করবো না, এমন কিছু যেটা শুনে কেউ বলবে বাহ এটা তো খুবই ভালো টপিক, ও কি করে কাজ করে ওটার উপর। ওকে। সো যখন ফ্যাটিকটা আসে কি কি দেখে বুঝেন যে আপনার ভিতরে ফ্যাটিক আসছে? কি হয় যেমন যেমন দেখতে পাই যে ওই সাইকোটিক লেভেলে ভালো লাগাটা ওটার কাজ করে না, তখন নতুন যে ওটার উপর ভালো লাগাটা কাজ করে, আর তখনই হচ্ছে মানে দ্বিধাদ্বন্দ্বটা চলে আসে, প্যারাডক্সিক্যাল হয়ে যায় ব্যাপারটা। আচ্ছা। এবং এই জিনিসটা নিয়ে আপনি আমাদের সাথে জানতে চেয়েছেন, এই জায়গাটায় কাজ করতে চাচ্ছেন, কি কারণে এটা ইম্পর্টেন্ট আপনার জন্য? এটা ইম্পর্টেন্ট কারণ যেহেতু ফাইনাল ইয়ার এবং সামনে গিয়ে আমাকে পার্সিউ করতে হবে, আমি অবশ্যই সায়েন্টিস্ট হওয়ার জন্য আমি চেষ্টা করছি। তো আমাকে একটা জায়গায় হতে ফিক্স থাকতে হবে, যেটা আমি বড়দের কাছ থেকে শুনেছি, মানে যারা আমার সিনিয়র টিচাররা, তো যে একটা জিনিস ওনাদের সবসময় কমপ্লেন আমার প্রতি যে তুমি কনসিস্টেন্ট না। তো একটা বিষয় আমাকে তো থাকতে হবে যাতে আমি ওটার উপরে রুটি রোজগার করতে পারি, এই জন্য আমি সিরিয়াসনেসটা এনেছি নিজের মধ্যে যে আমি এটা নিয়ে প্রশ্ন করবো। আচ্ছা, আর একটা প্রশ্ন, দুটো প্রশ্ন করতে চাই। আপনি কনসিস্টেন্ট যখন ফিল মানে নিজেকে মনে করছেন না, তখন নিজেকে কেমন লাগে? নিজেকে তো খুবই খারাপ মনে হয় যে আসলে আমি মনে হয় যোগ্য না সায়েন্টিস্ট হওয়ার, কারণ আমি কোনো কিছুতে ফিক্স থাকতে পারি না। আমার চারপাশে যারা হয়েছে ভালো পর্যায়ে গেছে ওরা নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি যোগ্য, কনসিস্টেন্ট থাকে। আচ্ছা। এবং ছোটবেলায় কেউ কি বলতো যে তুমি যোগ্য না?
এটা তো স্কুলে সবসময় শুনে এসেছি, স্কুল কলেজে বুলিং এর শিকার হয়েছি, ওরা সবসময় ওভারলুকই করতো। আচ্ছা, এবং আপনার কোনো সেলফ হার্ম মানে নিজেকে ক্ষতি মানে সেলফ হার্ম বা না, সুইসাইডাল একদমই না। আমার কাউন্সিলর এটা জিজ্ঞেস করেছিল, কিন্তু আমার একদমই এরকম হয়নি। আচ্ছা, আপনি বলছিলেন ওসিডি আছে, ওসিডিটা কি কাউন্সিলর বলেছেন নাকি? কাউন্সিলরের কাছে বলেছি ওসিডির ব্যাপারটা, কিন্তু আমার ওনার কাছে আরো বেশি ইম্পর্টেন্ট জিনিস বলার ছিল বলে, মানে ওনার তো লিমিটেশন আছে টাইমে, তো ওর মধ্যে ওই ওসিডি ব্যাপারটা খুব একটা আসেনি, কারণ ওসিডি ব্যাপারটা অতটাও প্যারা দিচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। কাউন্সিলিং নিয়েছো কতদিন? কাউন্সিলিং এই বছরই তো নেওয়া শুরু করলাম নাকি, আমার ঠিক মনে পড়ছে না, গত বছর থেকে মনে হয় নিচ্ছে, আমার ঠিক টাইমটা মনে হচ্ছে না। তবে ওটা প্রথম কাউন্সিলিং এবং বেটার, মানে খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আচ্ছা, মানে একজনের কাছে গেছো? জি, ওটাই আমার প্রথম আসলে। মানে তুমি এখনো কি আছো নাকি ছেড়ে দিয়েছো? একটু প্রবলেম হয়েছে আসলে বাড়িতে, ওই জন্য মানে ফাইন্যান্সিয়াল একটু ক্রাইসিস, আর তাছাড়া আমার আচ্ছা, পড়াশোনা অনেক বেশি হয়েছে, এই জন্য একটু বন্ধ রেখেছি, কিন্তু আবার শুরু করবো। আই এম লুকিং ফরওয়ার্ড টু। ভেরি গুড। আর একটা প্রশ্ন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, তারপর আমাদের জি, আরেকটা জি, প্রশ্ন অবশ্যই। আছে। আচ্ছা, সেটা হচ্ছে তোমার সিজিপিএ কত এখন? সিজিপিএ হ্যাঁ, 3.77। তো দ্যাটস ভালো ভেরি তো। গুড। তুমি কত চাচ্ছ? 4 চাচ্ছ? না ম্যাম, আমাদের আসলে সিজিপিএ 3 অনেক, মানে 9.8 পর্যন্ত ফার্স্ট, সেটা আমি কোনো বুঝেছি, বাট 3.78 তো আমি বলবো যে রিজনেবলি গুড। আচ্ছা, ঠিক আছে, মঞ্জিয়া একটু প্রশ্ন করবে তোমাকে। আপনি বলছিলেন আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশনের জায়গাটা একটু জানতে চাচ্ছি যে জি, অবশ্যই। আপনার পরিবার মানে ঠিক আছে, আমি এটা নিয়ে পর ডিসকাস করছি। ঠিক আছে, হ্যাঁ, অনেক, তাহলে ওকে ছেড়ে দিই। হ্যাঁ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তুমি কাউন্সিলিংটা করো, কন্টিনিউ করো। হ্যাঁ, জি, জি, অবশ্যই আমাদের ম্যাম। তরফ থেকে অনেক অনেক শুভকামনা। এবং তুমি যতই বলছো যে তুমি ভালো করছো না, আমি বলবো যে তুমি অনেক সচেতন, অনেক তুমি জ্ঞান অর্জন করেছো অনেক বিষয়ে, ma'am. এবং ma'am. ফিলিং ভেরি প্রাউড অফ ইউ। Thank you, ma'am. থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কল। থ্যাংক ইউ ম্যাম। ওকে, হ্যাঁ, ওকে। তো মঞ্জিয়া, জি ম্যাম। তোমাকে আচ্ছা, থামিয়ে দিয়েছি। না না, সমস্যা নেই। হ্যাঁ, উনি যেমন বলছিলেন যে ছোটবেলা থেকেই অনেক বুলিড হতেন স্কুলে, এবং আম্মুর জায়গা থেকে মাইক্রো ম্যানেজিংয়ের একটা বিষয় ছিল। সো ছোটোবেলা থেকে শেম, হিউমিলিয়েশন, আমি অ্যাজিউম করছি এই জিনিসগুলো যখন অনেক বেশি থাকে তখন কিন্তু ওসিডির প্যাটার্নটা দেখা যায়। বিহেভিয়ারাল জায়গাটা থেকে হয়তো উনি পারফেকশনিজমের দিকে যাচ্ছেন, অনেক বেশি পারফেক্ট না হওয়া পর্যন্ত উনি কাজটা করতে পারছেন না। সো এই জায়গাটা আসতে পারে কারণ ভিতরে শেম যখন থাকে তখন আমি বাইরে আচরণ দিয়ে মানে এক্সপ্রেস করতে চাই যে না আমি ঠিক আছি, আমি পারফেক্ট আছি, কিন্তু ভিতরে ভিতরে কোথাও গিয়ে মিস্টেক করলে নিজেকে পারমিশন দেওয়ার জায়গাটা থাকছে না। এবং এটা কিন্তু ছোটবেলায় মা বা বাবা তাদের কাছ থেকে আসতে পারে অনেক সময়, যে ভুল করলে সন্তানকে আমরা অনেক বেশি পানিশ করি, শাসন করি, তখন কিন্তু দেখা যায় যে আমিও নিজেকে তখন করতে পারি না, মাফ করতে পারি না। এবং যোগ্যতার জায়গাটা উনি বলছিলেন যে আমি যোগ্য না, ওনার এটা মনে হয় যখন ওনার ফ্যাটিক আসে। এবং এটা ছোটবেলা থেকে উনি শুনে এসেছেন স্কুল কলেজে। সো এটা আমাদের বলি যে ছোটবেলা থেকে একটা নেতিবাচক চিন্তা থাকে যেটা আমাদেরকে স্টাক করে দেয়। এবং ওনার অবসেশনের জায়গাটা ওনাকে কিন্তু কিছুটা সময়ের জন্য ভালো লাগা অনুভব করায়। দ্যাটস ওয়াই উনি আনকনশিয়াসলি একটা রিসার্চ থেকে আরেকটা রিসার্চে যাচ্ছেন, বিকজ উনি যখন ওখান থেকে আরেকটাতে যাচ্ছেন তখন ওখানে কিছুটা সময়ের জন্য ওই অবসেশনে থাকলে ওনার ভালো লাগছে। কারণ উনি বিভিন্নভাবে এক্সপিরিয়েন্স করছেন যে উনি বিলং করতে পারছেন না, বন্ধু কম, হ্যাঁ, ওনাকে ফ্যামিলিতে একসেপ্ট করা হচ্ছে না উনি যেমন ঠিক সেভাবে। তো এই কারণে রিসার্চের জায়গাটাতে গেলে অবসেশনে থাকলে কিছুটা সময় খুব ভালো ফিল করছেন, ফ্যাটিক যখন হচ্ছে তখন নিজেকে ওই ছোটবেলার মতো করে নেতিবাচক কথা বলছেন, আমি যোগ্য না, এই কথাগুলো। সো এই জায়গাটাতে আমি প্রথমে বলবো অবশ্যই আমাদের সবার মানে অধিকার আছে আমরা যেমন সেভাবেই নিজেকে গ্রহণ করার। সো ইটস ওকে টু বি ইউ। সেই জায়গাটা মানুষ আমাদের মিস্টেক হয়, তো সেই জায়গাটা থেকে ছোটবেলা থেকে প্যারেন্টিংয়ের সময় অনেক সময় আমরা বলি যে মিস্টেক করা যাবে না। মারও যেহেতু ওসিডি ছিল একটা সময় বলছিলেন, সো ওখানে ছিল বা আছে, হ্যাঁ, মানে শিওর না, উনি বলেছিলেন শুনেছিলেন। তো যেটা হয় যে
ওখান থেকে আমরা ও বললো না যে unconsciously মায়ের বেশি নাম্বার 2 ভার্সন হবো। হ্যাঁ হ্যাঁ, তো যেটা হয় যে আমরা মায়ের জায়গাটা থেকে অনেক সময় আনকনসিয়াসলি কপি করি, তো এখানেও প্রফেশনাল হেল্পের জায়গাটা ইম্পর্টেন্ট, মাইন্ডফুলনেসটাও এগেন আমি বলবো এই জায়গাটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে ওই একটা জায়গা মনে হলো যে আমাদের থাকে না যে অলমোস্ট আমি একটা কাজ হাফ করে অলমোস্ট কাছাকাছি এসে এটা আমাদের একটা প্যাটার্ন ডেভেলপ করে যায়, এবং ওনার ভিতরে পারফেক্ট হওয়ার জায়গাটাকে একটা ট্রাই হার্ড এসে ধাক্কা দেয় যে একটা বাহবা টাইপের রিসার্চ করতে হবে, কিন্তু ওইটা কি ওইটা কিন্তু ওনার কাছে স্পেসিফিক না, ক্লারিফাইড না। তো যার কারণে উনি একটার পর একটা ইয়ে করছেন। সো উনি বেসিক্যালি যেহেতু ওনার সত্তাটাকে গ্রহণ করা হচ্ছে না ঠিক যেমন সেভাবে, কম্পেয়ার হচ্ছেন, বুলির হয়েছেন, যার কারণে উনি কাজের মাধ্যমে উনি প্রশংসা যেটা আমরা পাই কন্ডিশনাল ভাবে, শর্ত সাপেক্ষভাবে যে আমরা প্রশংসাটা পাই, সেই প্রশংসাটা উনি পান যখন উনি পড়াশোনা করছেন, আদার সোর্স থেকে যেহেতু পাচ্ছেন না। দ্যাটস ওয়াই এই জায়গাটা এইখানটাতেই সব মনোযোগ মানে সব মানে কেন্দ্রীভূত হয়ে গেছে। হ্যাঁ, এনার রেজাল্ট ভালো, কিন্তু তারপরে উনি বলছেন যতক্ষণ না পর্যন্ত আমি ফার্স্ট হচ্ছি ততক্ষণ পর্যন্ত আই এম নট 3.98 এর টার্গেটটা ওর কাছে মনে হচ্ছে ওটাই অ্যাচিভ করা দরকার। এরকম একটু যদি শেম আর গিল্টের তফাৎটা যদি একটু বুঝিয়ে বলো। তুমি শেম কথাটা 2-3 বার ব্যবহার করেছো। শেম হচ্ছে যে এটা আমি ফিল করছি, আর গিল্ট হচ্ছে আমার আচরণ, কোনো বিহেভিয়ারের জন্য আমাকে যখন, শেম হচ্ছে আমার সত্তাটাকে আমি পুরো মানে মনে হয় যেন সত্তাটা একটা হুমকির মুখে পড়ে যায়, লজ্জা পাচ্ছি নিয়ে। আর গিল্ট হচ্ছে আমার কোনো স্পেসিফিক আচরণ বা ইয়েকে যখন আশেপাশে মানুষ বলছে বাজে, তখন আমিও ওইটা নিয়ে গিল্টি হচ্ছি। ওর ক্ষেত্রে শেম হচ্ছে, শেমটা হিউমিলিয়েশনটা উনি যেমন ঠিক সেভাবে তাকে গ্রহণ করা, যেমন বলো না যে ভাই বাধ্যগত, আমি একটু চঞ্চল, ডিফারেন্স, যার কারণে তাকে কিন্তু হতে পারে যে সে, উনি নিজেই বলেছেন বুলিং এর শিকার হচ্ছে। বুলিং এর ভিতরে তো গিল্টও থাকতে পারে, আমরা তো এক্সপ্লোর করি, এক্স্যাক্টলি, বাট উনি যে বিষয়টা এটা নিয়ে গিল্টও থাকতে পারে। হ্যাঁ সেটাই। জি স্যার, বলো। আচ্ছা, আমি যেটা বলবো, উনি আমার কেন জানি কোথায় জানি মনে হচ্ছে, যদিও উনি বলেছে যে উনি ওনাকে বড় ভাইয়ের সাথে অত কম্প্যারিজন করা হয়নি, বাট উনি কি নিজেকে কম্প্যারিজন করে কিনা সেটা আমার একটা মনে হয়, এটা হয়তো আরেকটু এক্সপ্লোর করলে জানা যেত। উনি নিজেই সেলফ কম্প্যারিজন করতে পারেন। কেন মনে হয়েছে এটা, যে ওনার রেজাল্ট ভালো কিন্তু উনি আরো ভালো না কেন, আর আরো ভালো কে, ওনার বড় ভাই। যখন বড় ভাইয়ের কথা বলছিলেন উনি খুব বলছে বড় ভাই দারুণ মেধাবী, মানে এই যে কথাটা যে উনি একটা এমফ্যাসিস দিলেন, একটা স্ট্রেস দিলেন, ওখানে ফুটে উঠেছে যে বড় ভাইয়ের প্রতি ওনার একটা আলাদা রেসপেক্ট আছে, বিকজ অফ মানে উনি অনেক মেধাবী, ট্যালেন্টেড, এবং উনি হয়তো সেটা যে আই নিড টু বি লাইক হিম। সো যে কারণে ওনার যেটা অ্যাচিভমেন্ট সেটাকে উনি অ্যাচিভমেন্ট মনে করছেন না। আবার ছোটবেলারও বিষয়গুলো এসেছে যে তুমি যোগ্য না, হয়তো এটা কিছুটা হলো বড় ভাইয়ের সাথে কম্পেয়ার চলে যায় যে ইউর ব্রাদার ইজ বেটার দ্যান ইউ, ইউ আর লেস কেপেবল, হ্যাঁ, অনেক কম যোগ্য। আরেকটা বিষয়, এটা ওনাকে ভোগাচ্ছে কিনা সে একটা। দ্বিতীয় আরেকটা বিষয় হলো উনি কিন্তু অকপটে স্বীকার করলেন উনি ওনার মার মতোই ভার্সন, মা অনেক পারফেকশনিজম ছিল, উনি শুনেছে মার ওসিডি ছিল, তো ওনার ভিতরেও আছে, যদিও ওসিডি বলছে ওনাকে অত প্যারা দেয় না, উনি যেটা হলো যে রিসার্চ বা আইডিয়াটা। তো আমার একটা যেটা মনে হচ্ছে যে মানে উনি তো ওনার মতো করেই কিছু করতে পারেন, এবং অনেক আইডিয়া, মানে এই যে অনেক আইডিয়া আসছে, একটা টপিক থেকে জাম্প করে আরেকটা টপিকে যাচ্ছে, আই ডোন্ট সি এনি, মানে আমি এটাকে খুব বড় সমস্যা দেখছি না। উনি এটা মনে করছেন অনেক বড় সমস্যা। যেটা সমস্যা হচ্ছে যে উনি স্থির থাকতে পারছেন না, যে আমি একটাতে কাজ করব, আমার আরও অনেক আইডিয়া আসছে, আমি সেগুলোতে পরেও কাজ করতে পারবো, কিন্তু উনি ফ্লোটিং, একটার থেকে আরেকটাতে ফ্লোট করে যাচ্ছেন। তো এখানেই আমার মনে হয় একটু কাজ করার আছে, যে স্থির থাকা। হয়তো উনি মনে করছেন যে যেটা ভাবছি পরে যেটা এসেছে এটা আরও ভালো হবে, যেহেতু পারফেকশনিজম জিনিসটা আছে, ওনাকে ছোটবেলা থেকে বলে তুমি আরও বেটার হতে হবে, আরও ভালো হতে হবে, আরও ভালো কিছু, ওই কন্টিনিউয়াসলি ওই প্রেশারটা ওনার ভেতরে কাজ করছে। তো একটা টপিক থেকে জাম্প করে আরেকটা টপিকে এখন আর বাইরে থেকে প্রেশার না হলো নিজেই নিজেকে বলছেন।
সো এটাই আমার ওনার সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং। আই মাইট বি রং, আমার হয়তো ভুল হতে পারে, কারণ আমরা তো খুব অল্প তথ্য পাই, তো আরও অনেকখানি কথা বললে মুঞ্জিয়া যেটা বললো শেমের বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যে উনি নিজেই অ্যাশেমড হচ্ছেন যে আমি ভালো কিছু করছি না। আবার গিল্টও থাকতে পারে যে সেটাই। যেহেতু ওনার একটা বিষয় আছে যেটা উনি স্বীকার করলেন, আমি বলতে চাচ্ছি না, বাট ওটাও কিন্তু একটা গিল্ট ক্যারি করতে পারে, ইউ নট লাইক এভরিওয়ান, সবার মতো না। অন্যরাও ওনাকে কিন্তু বলতে পারে যে তুমি তো সবার মতো না, তুমি খারাপ। সো এগুলো সব মিলিয়ে কিন্তু ওনার উপরে সাইকোলজিক্যালি বা ইমোশনালি উনি ভালনারেবল বা দুর্বলতা তৈরি হতে পারে। তবে এটা ভালো যে উনি একজন কাউন্সিলরের কাছে যাচ্ছেন, বাট আমরা এটা জানি না উনি ঠিক কী ধরনের কাউন্সিলিং সাপোর্ট পাচ্ছেন। আর ওনাকে But he said বোঝার that he একটা is বিষয় liking খুব it. ইম্পর্টেন্ট, ওনাকে বুঝতে হবে। এবং যিনি ওনাকে অ্যাড্রেস করবেন অবশ্যই খুবই নন জাজমেন্টালি, নিউট্রালিটি বজায় রেখে ওনার সাথে কাজ করতে হবে। ওনাকে মানে ঠিক করে ফেলতে হবে বিষয়টা এরকম না, উনি ওনার মতোই থাকবেন। তো এটাই আমি মনে করি যে খুব প্রফেশনাল সাপোর্টটা ওনার দরকার হবে। আচ্ছা, একটা ফোন আছে, ফোন নিয়ে আসি। আজকে তুমি আজকে বলার ফোন সুযোগ আসছে। পাচ্ছ না। না। হ্যালো, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার। আমি 18 বছর আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা আমাদের একটি কন্যা সন্তান আছে, আচ্ছা। 16 বছর বয়স। হুম। তো দাম্পত্যের শুরু থেকে আমাদের ঝামেলা ছিল, মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ সমস্যা ছিল। আচ্ছা এগুলো বাড়তে বাড়তে এক সময় আসলে দূরত্ব অনেক বেড়ে যায়। আচ্ছা তখন দেখা যায় যে আমরা স্বামী স্ত্রী নিজেদের মতো করে থাকা শুরু করি একই বাড়িতে। আচ্ছা। তো এটার প্রভাব আমার সন্তানের উপরেও পড়তো, কিন্তু তারপরও আসলে আমার মনে হয় যে আমরা দুজনেই খুব ইগোইস্টিক, যে কারণে কেউই আসলে এগিয়ে আসতে পারিনি। আচ্ছা তারপরও মাঝে মাঝে আমাদের সমঝোতা হয়েছে, মাঝে মাঝে সম্পর্ক একটু ভালো হয়েছে, কিন্তু সেটা খুব ক্ষণস্থায়ী ছিল। আচ্ছা এর ভিতরেই একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমার হাজবেন্ডের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়, আচ্ছা যেটা আমরা বেশ 3 বছর পরে জানতে পারি। আচ্ছা 3 বছর সম্পর্কটা চলার পর, এবং তখন আমি খুব ভেঙে পড়ি, ভীষণ ভেঙে পড়ি। কারণ দূরত্ব থাকলেও আমি আসলে তাকে ভালোবাসি, মানে এটা আমি সবসময় ফিল করতাম, তাকে সবসময় মিস করতাম, কিন্তু সবসময় মনে হতো যে মানে আন্ডারস্ট্যান্ডিং হতো না, কিন্তু সে সবসময় ভিতরে ছিল, তাকে মনে মনে সবসময় মিস করেছি। কিন্তু কখনো এরকম কিছু হবে এটা ভাবিনি। আচ্ছা তারপর যখন এটা হলো, মানে আমি ভীষণ মানসিকভাবে ভেঙে পড়ি। তারপর যাই হোক, সে নিজেও বলে যে না, সে ভুল করেছে, সে পরিবার নিয়েই থাকতে চায়। যাই হোক, আমাদের ভিতরে আবার এক ধরনের সমঝোতা হয়, কিন্তু আসলে তার এই অ্যাফেয়ার চলাকালীন তার যে সমস্ত ছবি এবং তার যে সমস্ত চ্যাটিং আমি এগুলো দেখেছি, সেগুলো আমি প্রাথমিক অবস্থায় তার সঙ্গে মানে অন্তরঙ্গ সময় যখন কাটিয়েছি, এই সম্পর্কটা জানার পর আর কি, যখন সবকিছু আমরা নিজেরা আলোচনা করে মানে আবার নতুন ভাবে শুরু করব বলে ঠিক করলাম, তখন যখন আমি শুরু করেছি তখন আমাকে অত পীড়া দেয়নি, কিন্তু যত সময় বাড়ছে তত বিষয়গুলো আমাকে পীড়া দিচ্ছে, ভীষণ পীড়া দিচ্ছে। এবং প্রতি মুহূর্তে মানে মনে হয় যে ওকে যেরকম ওর সাথে যত অন্তরঙ্গ ছিল, ওকে যেরকম ভাবে দেখতো, আমাকে তো সেরকম দেখে না, আমাকে অবহেলা করে, আমাকে ছোট করে, আমাকে ভালোবাসে না। আমার সবসময় এরকমই মনে হয় তার আচরণে, যে সে সবসময় আমাকে ছোট করে বা সে আমাকে আন্তরিক না আমার প্রতি, এরকম সবসময় আমার মনে হয়। এই অভিযোগগুলো আমার থাকে, কিন্তু সে সবসময় ডিনাই করে। কিন্তু এটা আমার তার আচরণে সবসময় মনে হয় যে সে
কেন জানি মনে হয় যে আমি তাকে যতখানি ভালোবাসি সে বাঁচে না এবং সে আমাকে নিয়ে হ্যাপি না, এরকম আচ্ছা। আমার মনে হয়। এবং যার প্রভাবটা আসলে সবথেকে বেশি সাফার হচ্ছে আমাদের সন্তান। হুম আমরা তিনজনের সাইকোলজিক্যাল কাউন্সেলিংও করেছি, হুম কিন্তু কোনো লাভ হচ্ছে না, মানে আবার যা তাই। এখন এজন্য আমি আসলে জানতে চাই কি করলে আমরা ভালো থাকতে পারবো, মানে সুন্দর একটা সংসার আমাদের হবে। আচ্ছা, তোমার হাজবেন্ডের সম্পর্কটি কি এখন নেই? তুমি সে ব্যাপারে মানে নিশ্চিত? হ্যাঁ, আমি এ ব্যাপারে শিওর যে এখন আর তার সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, সেটা কি তুমি জানতে পেরেছো তারপর জিনিসটা বন্ধ হয়েছে, নাকি নিজে থেকেই বন্ধ হয়েছে? না না না, সে কিছুই বলেনি। সে মানে আমরাই মানে তার কিছু অ্যাক্টিভিটিসে সন্দেহ হয় হুম এবং তারপর এক সময় মানে যেভাবেই হোক তার মোবাইল থেকে এটা জানা যায়। না না, বন্ধটা মোবাইলে। হলো কিভাবে? মানে ও ও নিজে থেকেই বন্ধ করলো, নাকি তোমরা এটা নিয়ে কোনো নেগোশিয়েট করেছিলে? মানে যখন এটা মানে যে মুহূর্তে এটা ডিসক্লোজ হলো হুম হুম যে এরকম একটা রিলেশন এসে আছে, হুম সেই মুহূর্তে আমাদের সাথে সাথে সেও ভেঙে পড়লো। আচ্ছা আচ্ছা। শুধু যে আমরাই ভেঙে পড়েছি তা নয়, হুম হুম সেও ভেঙে পড়েছে। আচ্ছা। সেও বলেছে যে আমি ভুল করেছি, তোমার সাথে দীর্ঘদিনের এই গ্যাপ, তোমার থেকে অবহেলা, তোমার থেকে যন্ত্রণা, এগুলো সহ্য করতে না পেরে আমি এরকম হয়েছি, এটা আচ্ছা। সে বলেছে। আর মানে মানে এরপর আসলে এই সম্পর্কটা আর আগায়নি। আচ্ছা আচ্ছা। কিন্তু মানে আমি বলতে চাচ্ছি যে তখন প্রাথমিকভাবে তার সঙ্গে আমার অনেক মানে আমি মনে হচ্ছিল যেন তাকে হারিয়ে ফেলছি। আচ্ছা মানে যে তার সাথে কোনো কথা হতো না, আমরা একই বাসায় থাকতাম, আমি আমার মতো কাজ থেকে ফিরতাম, সে তার মতো কাজ থেকে ফিরতো, আমরা দুজন দুই রুমে থাকতাম। হ্যাঁ, তিনজন, মানে আমার কন্যা সন্তান সহ আমরা তিনজন তিন রুমে থাকছি। মেয়ে আমার সাথে অ্যাটাচ ছিল, বাবার থেকে বরং দূরত্ব তৈরি হচ্ছিল তার, কিন্তু মানে তারপরেও তার প্রেজেন্স আমি ফিল করতাম বা মনে করতাম যে না সে আছে। কিন্তু যখন এই ঘটনাটা জানলাম, হ্যাঁ, মানে তাকে হারানোর একটা ভয়ে আরো বেশি মনে হলো, আরো তাকে পেয়ে আঁকড়ে বসলো। ধরলাম। হুম হুম এবং 2-3 মাস আমাদের সম্পর্ক খুব ভালো ছিল, হুম কিন্তু এর পর থেকে আমার মানে ওই বিষয়গুলো আমার সব সময় মাথার মধ্যে ঘুরে, তার অন্তরঙ্গ ওই ছবিগুলো, তার চ্যাটিং গুলো, আমার মনে হয় কখনো তো আমাকে সে এভাবে বলেনি, সেটাই। কখনো আমাকে এরকম ভাবে সে দেখেনি, তাহলে আমাকে কি সে কখনো ভালোবাসেনি? সেটাই এরকম আসলে তো মানে বিষয়টা। যেটা হয় যে মানে বলা হয় যে বিট্রিয়ালের পেইনটা খুব মারাত্মক পেইন আর কি। হ্যাঁ, মানে আমরা যখন বিট্রেড হই, বিট্রিয়ালের পেইনটা আসলে যেতে চায় না ভেতর থেকে, এটা ভীষণ গভীরে দাগ কেটে ফেলে আমাদের। আর তোমরা যে বললে যে তোমরা তিনজন মিলে সেশন নিয়েছো, কিন্তু তিনজন একসঙ্গে সেশনে যেতে তোমরা? আমরা একই সঙ্গে যেতাম, কিন্তু আলাদা আলাদা করে আমরা সেশন নিয়েছি, আর একটা আমরা কাপল সেশনও নিয়েছি। হুম, আচ্ছা। মানে তোমাদের কন্যা সন্তান কত? ওর বয়সটা কত? ওর বয়স 16 বছর। 16 বছর। তো ওর 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 মানে ওখানে রোলটা কি ছিল? তোমরা যে গেলে সেশনে, এখানে তো দাম্পত্য সম্পর্কের অসুবিধা হচ্ছিল, তো সেখানে কন্যা সন্তানটির রোলটা কি ছিল সেশনে? ও তো আমি বললামই যে আসলে ওর বাবা থেকে ও দূরে সরে যাচ্ছিল, আমার সাথে অনেক বেশি অ্যাটাচ ছিল, এবং এই আচ্ছা। ঘটনার পরে ওর বাবার প্রতি ওর বিতৃষ্ণাটা অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, ওকে। সেখানে ও ও ইম্প্যাক্টেড হয়েছে, ও এটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটার দ্বারা, তাই তো? আর তোমাদের বিয়েটা কি অ্যারেঞ্জড বিয়ে, নাকি তোমরা ভালো? আমাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু আমাদের বিয়ে ঠিক হওয়ার পর 4.5 মাস আমরা নিজেদেরকে বোঝার সময় পেয়েছি। তখন মনে হয়েছে যে হ্যাঁ, হি ইজ দ্য রাইট পারসন। আচ্ছা আমি অনেক দেরিতে বিয়ে করেছি, 30-তে, এবং আমি বিয়ে করব না আমার ডিসিশন ছিল। তারপরেও মানে আমার তাকে মনে হয়েছে যে না, ম্যাচ করবে, কিন্তু আচ্ছা। আসলে বিয়ের কিছুদিন পর থেকেই
মনে হতো যে না দুজনের মানে আন্ডারস্ট্যান্ডিং কোথায় হচ্ছিল যেন না। একটা সংযোগটা হচ্ছে না আর কি। হ্যাঁ, ওকে, তো তোমার আজকের প্রশ্নটা করে ফেলো আমাদের কাছে। প্রশ্নটা ওইটাই যে কিভাবে চললে, কি করলে আমাদের তিনজনের এই সংসারটা আমরা সুন্দর করে যাপন করতে পারবো। ওকে, হ্যাঁ, খুবই অনেক বড় প্রশ্নটা, যদিও মানে এক লাইনের প্রশ্ন, কিন্তু মানে উত্তরটা আসলে খুব কঠিন। একটু লাইনে থাকো, আমাদের দর্শক আমাদের অতিথিদের প্রশ্ন থাকতে পারে। কামাল, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ধন্যবাদ। অনেকগুলো তথ্য খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন। লাইনটা কেটে গেল, মনে হচ্ছে লাইন কেটে গেল। এখন বোধহয় সময়ও নেই রিকানেক্ট করার, আছে কি? আচ্ছা, যদি রিকানেক্ট করা যায় ওরা করবে। আমার যে দুটো প্রশ্ন করতে চাইছিলাম, একটা হলো উনি কি এই এই যে বিট্রেয়াল, এটার মধ্যে থেকে কি উনি অন্য আরেকটা মেসেজ যে আই এম নট গুড এনাফ, আমি ওর জন্য সাফিসিয়েন্ট বা অ্যাডেকুয়েট না, আমি মানে ঠিক ওর সাথে ম্যাচ হয়নি, ও আমার কাছে পায়নি বলেই আরেকটা সম্পর্কে গিয়েছে এটা। আর দ্বিতীয় বিষয়টা হলো উনি বললেন যে 3 মাস ভালো ছিলেন। আচ্ছা, ও এসছে লাইনে। হ্যাঁ, তুমি এসছো? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। একটু আমাদের প্রশ্ন আছে অতিথির, একটু জি, শোনো। ধন্যবাদ। প্রথম প্রশ্নটা হলো, আপনার মধ্যে কি এই মেসেজটা কি কোনোভাবে এসেছে যে আমি ঠিক ওকে পারিনি দিতে সব কিছু, আমি ঠিক যোগ্য নই ওর জন্য, যে কারণে ও আমাকে পরিবর্তে অন্য কাউকে বেছে নিয়েছে, এরকম কি আপনি তো বিট্রে ফিল করেছেন, তার পাশাপাশি এরকম কোনো মেসেজ কি আপনার ভেতরে কাজ করে? হ্যালো। হ্যাঁ, মানে যোগ্য নই বা না, আমি যোগ্য অ্যাডেকুয়েট নই নই, আমি তার কাছে ঠিক এক্সপেকটেশন যা আমি সেটা হতে পারিনি। না, আমার কাছে যোগ্যতার বিষয়টা কখনো মনে হয়নি। আমার মনে হয়েছে আমরা দুজন দুজনকে বুঝি না, মানে আমার চাওয়া পাওয়া গুলো সে বুঝে না, তার চাওয়া পাওয়া গুলো আমি বুঝতে পারি না। আচ্ছা। আমার এটা মাঝে মাঝে মনে হয়েছে। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আপনার ভেতরে কি এই ভয়টা কি আর কাজ করছে যে আবারও এরকম কিছু হতে পারে? হ্যাঁ, আমার এটা কাজ করে। 3 মাস তো ভালো ছিলেন বললেন, তখন এটা কাজ করেনি, 3 মাস পর থেকে কি এটা আবার কাজ 3 মাস, আমি বললাম 3 মাস একটা ঘোরের মধ্যে ছিলাম, আমার এটা মনে হয়েছে। আচ্ছা, যে 3 মাসটা আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, কারণ এই সিচুয়েশনটা আমার কাছে একটা কল্পনারও বাইরে ছিল। কেমনই জানি কিভাবে যেন আমাদের সময়গুলো সময় তো কম। আমার বারবার তোমার প্রশ্ন নেই? আচ্ছা, আমরা তাহলে আলোচনা করতে পারি, আমাদের সময় খুব ফুরিয়ে এসেছে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, কি বলে ধন্যবাদ দেবো জানি না, একটু শেষ মুহূর্তে ফোনটা এসছে, তুমি প্রয়োজন মনে করলে আগামী অনুষ্ঠানেও ফোন করতে পারো, আজকে হয়তো আমাদের প্রশ্ন করাও হয়নি। আমাদের ধন্যবাদ সবার পক্ষ থেকে, অনেক শুভকামনা থাকলো তোমার জন্য। হ্যাঁ, আমরা আলোচনা করি মঞ্জি। আচ্ছা, সো উনি যেটা আমরা বলি যে শোক, মানে একটা বড় ধাক্কা খেয়েছেন, বিট্রায়ালের ভিতর দিয়ে যাচ্ছেন, এবং এই সময়টাতে ডিফারেন্ট স্টেজের ভিতর দিয়ে আমরা যাই। একটা বললেন যে ঘোরের মধ্যে ছিলেন, ডিনায়াল, আমি মানতে পারি না, কোথাও কি রাগ কাজ করছে, কেন এটা করলো, বা নিজের প্রতিও রাগ কাজ করে, বিভিন্ন ধরনের মানে অনুভূতি। কখন আমরা বার্গেন করি, ইস আমাদের সম্পর্কটা যদি ঠিক হতো, কি করলে ঠিক হবে। সো এই ধরনের বিভিন্ন স্টেজের ভিতর দিয়ে উনি গো থ্রু করছেন। একটা জায়গা আমার একটু জানা ছিল যে উনি মানে এই রিলেশনশিপে বলছিলেন প্রথম থেকেই দাম্পত্য সম্পর্কে সমস্যা ছিল, স্টিল কি কারণে তারা একসাথে আছেন, এটা কি তারা চিন্তা করে ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছেন কিনা। যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে সন্তানের জন্য অথবা বিভিন্ন কারণে হতে পারে, ইন দ্যাট কেস তার গ্রিফ ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। লস, এই যে বিট্রেয়াল যে ফিল করলো সেইটা নিয়ে তার কাজ করা, দেন এই যে রিলেশনশিপটা নিয়ে যে সে স্ট্রাগল করছে, এটাও কিন্তু তার একটা গ্রিফের জায়গা, শোক নিয়ে কাজ করার জায়গা। সো এই জায়গাগুলোতে তার কাজ করাটা ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা চয়েসের সাথে কিন্তু একটা করে লস আসে। উনি যদি ডিসিশন নেন এই রিলেশনশিপে থাকবেন, ওনার হাজব্যান্ডের অনেক কিছু আছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কথা না, মানে
ব্যক্তিত্বের যে ধরন, ওই জায়গাগুলোতে কিন্তু কিছু পরিবর্তন আসে, পুরোটা তো পরিবর্তিত হয় না। স্যার যেটা প্রথমে বলছিলেন যে ছোটোবেলায় আমাদের ব্যক্তিত্বের ধরনটা গঠিত হয়। সো ওই জায়গা থেকে যদি এই সম্পর্কে থাকতে চান, তাহলে কিন্তু এই সম্পর্কে থাকতে গেলে কিছু জায়গায় তার কিছু লস আসবে। হ্যাঁ, সেই জায়গাগুলোর অ্যাকসেপ্টেন্সটা, সেটা অবভিয়াসলি একা পসিবল না, ইন্ডিভিজুয়াল সেশন উনি নিতে পারেন। এবং অনেক বেশি এই রোলটা নিয়ে, ওয়াইফ রোলটা নিয়ে উনি স্ট্রাগল করছেন। উনি যদি আরও ডিফারেন্ট রোলের দিকে তাকান, এই রোলটা থেকে আমরা যেটা বলি যে অবভিয়াসলি আমি সামটাইমস আমি ওয়াইফ, কখনো আমি মা, কখনো আমি কিন্তু একটা ভালো বন্ধু, কখনো আমি একটা ভালো না, আমি একটা আমরা জিজ্ঞেস করিনি ও কোনো কর্মজীবী। হ্যাঁ, মানে সো আমাদের যে ডিফারেন্ট রোল আছে, সেই রোলগুলোতে যদি আমি যাই, আমরা একটাতে যখন পড়ে থাকছি, ওইটা নিয়ে অবসেসড হয়ে থাকছি, তখন কিন্তু যেটা হচ্ছে যে পাচ্ছি না, একটা কেমন জানি থাকে না দ্বন্দ্ব, ভিতরে দ্বন্দ্ব, বাইরে দ্বন্দ্ব, ভালো লাগে না। সো আমি বলবো যে একটু অন্যান্য জায়গায়, কাজ, বন্ধু বান্ধব, ফ্যামিলি, এই জায়গাগুলোতে ইয়ে করে। এবং উনি বলছিলেন হারানোর ভয়, আবার হারানোর ভয়। সেই ভয়টা আমাদের প্রোগ্রামের যে আজকের থিমটা, ওইটা থেকে কানেক্ট করে যদি বলি, হ্যাঁ, যে এই ভয়টা কিন্তু আজকের ভয় না, ছোটবেলা থেকে আমাদের প্যারেন্টিং স্টাইলে যখন দেখা যায় যে খুব বেশি ভালোবাসা, আবার কখনো অনেক বেশি অবহেলা পাচ্ছি, তখন আমার ভিতরে কিন্তু মনে হয় যে আমি কি ঠিক আছি কিনা, আমি হারিয়ে ফেলার ভয় থাকে অনেক। তো ওইটা কিন্তু পরবর্তীতে বড় হওয়ার পর গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোতে আমার হারিয়ে ফেলার ভয়টা কাজ করে। এবং লাস্টলি বলবো যে ওনার সন্তানের উপরে কিন্তু এটার একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, যেটা পরবর্তীতে উনি যখন রোমান্টিক রিলেশনশিপের দিকে যাবে, সেখানেও কিন্তু একটা নেতিবাচক সন্তানের কথা। সো সবকিছু বিবেচনা করে আমার কাছে মনে হয় ওনার ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং এবং নিজের মানে অ্যাপার্ট ফ্রম দ্যাট ওয়াইফ রোল, ওনার আরও যে সত্তা আছে, সেই সত্তাগুলোর দিকে একটু নজর দেওয়া, যত্ন নেওয়া। কামাল, শর্ট করে বলো, সময় প্রায় শেষ। মঞ্জিয়া খুব সুন্দর করে গুছিয়ে বলেছে, বাট যেটা ইম্পর্টেন্ট যে মানে সাপোর্টটা কন্টিনিউ করা, ওনার এই এক্সপ্লোরেশনগুলো করা, নিজেকে আরেকটু বোঝা এবং ওনার চাহিদাগুলো কি সেটা বোঝা, এবং কিভাবে উনি মানে উনি তো এখন জানেন ওনার হাজব্যান্ড, এবং সেটা আলোচনা হয়েছে। এটাকে পার্ট অফ মানে মুছে ফেলার কিছু নেই, কিন্তু এটাকে এক্সিস্টেন্সটা স্বীকার করে নিয়ে কিভাবে ওনারা সামনে এগোতে পারে, এবং উনি সেটা চাচ্ছেন, সে লুকিং ফরওয়ার্ড যে কিভাবে আমরা আবার সুখে থাকতে পারি। তো এটা আগেও কিন্তু খুব সুখে ছিল না, একটা দূরত্ব কিন্তু আগেও ছিল। হ্যাঁ, কিন্তু মানে হ্যাপিনেস জিনিসটা তো সম্পর্ক ছাড়াও ওনার আরো যেগুলো আছে, আদার রোল আছে, সেটা থেকেও আসবে। তো হয়তো কম বেশি থাকবে, কিন্তু সেটাকে নিয়ে পজিটিভ একটা মাইন্ডসেট নিয়ে চলা। তো উনি প্রফেশনাল সাপোর্ট নিচ্ছেন, এটা কন্টিনিউ করা। আমার মনে হয় সবাই মিলে না, যে ওর নিজের ইনডেপথ সেশন হওয়া দরকার। একেবারেই হয় না যে আজকে টপিকে আমরা যেটা রেখেছিলাম যে শৈশবের অভিজ্ঞতাগুলো যদি চলে আসে, তখন নিজেকে আরেকটু জানার, আরো ভালো করে জানার সুযোগ হবে, নিজেকে মানে সেখান থেকে রিপেয়ার করাটা কিভাবে সম্ভব, সেই জায়গায় হয়তো ফোকাসটা তখন আসবে আর কি। খুব কষ্ট পাচ্ছে, সন্দেহ নেই কোনো, তবে আরেকটু যদি আমরা শুনতে পারতাম, আরেকটু সময় পেতাম, ভালো হতো। আমাদের কি সময় শেষ? সময় শেষ। আজকে তো টপিক নিয়ে তোমার আর বলা হলো না, তো শেষ করতে হবে। দুজনকে অনেক ধন্যবাদ। তো আমাদের আগামীতে আবার দেখা হবে আশা করছি কখনো। সুপ্রিয় দর্শক, আমাদের বিদায় নেবার পালা। আর আমরা আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু ঠিক করেছি যে আমাদের যে আমরা কি বলবো, আমরা সোশ্যাল মিডিয়া খুব বেশি ব্যবহার করছি, আমাদের অতিরিক্ত ব্যবহার হচ্ছে সোশ্যাল মিডিয়ার। তো এই যে আমাদের কাছে যখন সমস্যাগুলো নিয়ে মানুষ আসছে, আমরা বিয়েতে অনেক ভাঙন দেখছি। হ্যাঁ, খুব বিয়ে বেশি দিন খুব ভালো থাকছে না। তো এই যে বিয়ের মধ্যে যে ভাঙনটা দেখতে পাচ্ছি, একটু অশান্তি দেখতে পাচ্ছি, যে দাম্পত্য কলহ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অশান্তি হচ্ছে, আরেকটা হচ্ছে যে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ তৈরি হচ্ছে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ফলে। অশান্তি তো হচ্ছেই, এবং দেখা যাচ্ছে যে পরকীয়া সম্পর্ক তৈরি হচ্ছে, তো বিচ্ছেদও ঘটছে,
আবার পরকীয়াও হচ্ছে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি একদম একদম বুঁদ হয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা ঢুকে থাকি, একদম নেশাগ্রস্ত হয়ে। তো এই যে এটা নিয়ে আমাদের কি করা উচিত বা কি করব, আমরা সবাই মোটামুটি অ্যাডিক্টেড হয়ে গেছি, সেটা নিয়ে আমরা আগামীতে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।